ভালো স্যার। হুম। তোমাদের পরীক্ষা 15 তারিখ থেকে? না স্যার, 15 তারিখ থেকে। 15। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমাদের, কেমন আছো সবাই? এই তো স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন? স্যার মোটামুটি ভালো। মোটামুটি ভাবে কেন? তোমাদের 1 বছরের পরীক্ষা 2 বছর পরে গিয়ে হচ্ছে না? স্যার এই জন্যই তো খারাপ। আস্তাগফিরুল্লাহ। এভাবে 2 বছর টাইম পাওয়ার পরও যদি পরীক্ষা খারাপ হতে পারে এই মন্তব্য করো, তাহলে তো প্রবলেম, মহা প্রবলেম না? তোমরা সবাই ভালো আছো? আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার না? প্রবলেম হচ্ছে? স্যার আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? নাম আছি, ভালো আছি। কি অবস্থা রহমত? স্যার আলহামদুলিল্লাহ। যাক, আমাদের আমাদের ব্যাচে আর কি, মানে তোমাদের ব্যাচে আমাদের স্টুডেন্টরা সবাই ভালো আছে তো? সবাই সুস্থ আছে? সবাই ঠিকঠাক মতো না? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, ইংলিশ ডিপার্টমেন্টের একটা মেয়ে মারা গেল করোনায়। ফার্স্ট গার্ল, ও মাস্টার্সে ছিল আর কি, অনার্সে। প্রত্যেকটা ইয়ারে এমন আছে না যে তোমার এই একটা ইয়ারে ফার্স্ট হলো, এর পরের ইয়ারে আবার সেকেন্ড হয়ে গেল, এর পরের ইয়ারে আবার ফার্স্ট হলো, এরকম না না। ও একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত ফার্স্ট ছিল আর কি। মেয়েটা করোনায় মারা গেল। তো আসলে এই পেইনফুল ইনসিডেন্টস গুলো আসলে ঘটছে বারবারই, মানে সতর্ক থাকতে হবে আর কি। যাক, তোমরা সবাই ভালো আছো নাকি? তোমরা সবাই ভালো আছো, এটা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আর কি। খুব ভয় হচ্ছে আসলে, পরিস্থিতি খারাপ। তারপরও একটু সতর্কতার সাথে চলতে হবে আর কি সবাইকে। আচ্ছা, তো তোমাদের পরীক্ষা তো 15 তারিখ থেকে ফাইনাল, আশা জি করি স্যার। আল্লাহ হয়ে যাবে। আর পেছানোর কোনো সুযোগ আমি দেখছি না আর কি। আচ্ছা, বাকি স্টুডেন্টরা কি আসবে? মনে হয় আসবে। তোমাদের 120 জন মতো স্টুডেন্ট, ওখানে দেখা যাচ্ছে মাত্র 41 জন। ক্লাসও একই রকম ছিল, আজকেও মাসাল্লাহ একই রকম দেখা যাচ্ছে। অনলাইন অথবা অফলাইনে সবাই একই রকম। যারা এই 40-50 জন তো ক্লাসে ছিল, 40 জন মতো, আজকেও দেখা যাচ্ছে এতজনই। আচ্ছা, ঠিক আছে। আমরা তোমরা একটু খাতা কলম নাও। আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, তোমরা একটু খাতা কলম নাও, আমি একটু কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিচ্ছি, যে প্যাটার্নের উপর আমাদের পরীক্ষা হবে আর কি। আচ্ছা, একটু দ্রুত লিখো আর কি। হ্যাঁ, ম্যাথস এর ফাইনাল পরীক্ষা আর কি। হ্যাঁ, তোমরা লিখো রিডিং পার্ট। রিডিং পার্টে মার্কস থাকবে 15। এই রিডিং পার্ট এটা একেবারেই তোমরা সেই 10-12 বছর খুব ভালো করে পড়ে আসছো। এখানে আমার কথা বোঝা না গেলে ইয়ে বলবা, একটু নক দেবা, ঠিক আছে? হ্যালো। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে রিডিং পার্টে আমাদের একটা প্যাসেজ আসবে। এটা একেবারেই সহজ, আমি একেবারেই সহজ একটা প্যাসেজ দিয়েছি। একেবারে সহজ, এটা একদম 6-7 এর বাচ্চারাও পারবে, এত সহজ এটা। আচ্ছা, এখান থেকে এই 5টা শব্দ তুলে ধরা হয়েছে। এই 5টা শব্দের অর্থ এবং সেন্টেন্স তৈরি করতে হবে, শুদ্ধ সেন্টেন্স। আমরা সারা বছর একটা পলিসির উপর ফিক্সড ছিলাম, সেটা হচ্ছে আমাদের শুদ্ধ বাক্য তৈরি করতে পারা। কেমন? আর এটা, এই প্র্যাকটিসটা তোমরা সেই ছোটবেলা থেকে করে আসতেছো। আমরাও এখানে ক্লাসে বারবার একই কথা, ইংরেজি, এই এত ইংরেজি পড়ার, এত কষ্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে একটা শুদ্ধ বাক্য তৈরি করতে পারা। আচ্ছা,
তাহলে এই রিডিং প্যাসেজ থেকে 5টা শব্দ আসতে পারে যার অর্থ কেউ যদি ইংরেজিতে পারো অর্থটা লিখবা সিনোনিমাস ওয়ার্ডস, অথবা কেউ যদি বাংলায় পারো তাহলে বাংলায় অর্থটা লিখবা, সাথে একটা বাক্য তৈরি করবা প্রত্যেকটা শব্দ দিয়ে। তাহলে এখানে 10 নাম্বার মতো থাকতে পারে। 2 নম্বরে হচ্ছে একটা প্রেসি লিখতে হবে। প্রেসি লিখতে পারো তো? তোমরা তো রিডিং অনেকগুলো ইয়ে পড়ে আসছো, প্রেসি লিখতে পারো না? হ্যালো, স্যার আর একটু বলেন স্যার, কি বললেন এটা বুঝতে পারি নাই স্যার। মানে প্রেসি, প্রেসি, PRECACIS, প্রেসি আর কি, আমরা প্রেসি বলি, এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। মানে স্যার এটা কি সামারি? এটা মূলত সামারির মতোই, কিন্তু এটার একটা টাইটেল দিতে হবে এক। আর এটার নিয়ম হচ্ছে, সামারি তো মনে করো তোমার 1000 পৃষ্ঠার 1000 পৃষ্ঠার একটা লেখা, এটার সামারি 300 পৃষ্ঠা হতে পারে, 200 পৃষ্ঠা হতে পারে, বা 100 পৃষ্ঠা হতে পারে। তো প্রেসিটা আসলে আরো বেশি নির্যাস সম্পন্ন লেখা। এটা 5টা বাক্যে একটা প্রেসি লিখতে হবে, 5টা সেন্টেন্সে তোমার ফুল প্যাসেজের মূল কথাটা, কি আইডিয়াস গুলো নিয়ে আসতে হবে, সাথে একটা টাইটেল থাকতে হবে। যে এই এটা কি অনেকটা থিমের মতো স্যার? হ্যাঁ, থিমের মতো। থিমের মতো বলতে গেলে, একদম সহজ কথা বলতে গেলে থিম, আমরা ইসেন্স বলি আর কি। স্যার একটু বানানটা একটু বলবেন স্যার, কি বলেন সে বানানটা একটু বলবেন, সে যেটা বললেন PRECIS, প্রেস। জি স্যার। আচ্ছা, এটা 5টা বাক্যে লজিক্যাল সেন্টেন্স বলা হয়েছে ওখানে। 5টা বাক্যে এটার একটা প্রেসি লিখতে হবে উইথ টাইটেল, টাইটেল দিতে হবে। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে 5 বাক্যের একটা সামারি টাইটেল সহ দিতে হবে। টাইটেলটা কি এটা তোমরা মূল প্যাসেজটা পড়লেই বুঝতে পারো যে এটার কি একটা টাইটেল হতে পারে, কেমন? আচ্ছা, তাহলে এই গেল আমাদের রিডিং অংশটা। রিডিং অংশটা আমি আবারও বলছি খুবই সহজ। 5টা শব্দ দেয়া থাকবে, ওখান থেকে ওই শব্দগুলো থেকে অর্থ বের করে, অর্থ তোমরা জানবা, এগুলো একেবারে কমন শব্দ, কেমন? শুদ্ধ বাক্য তৈরি করবা, জাস্ট এটা। আর একটা হচ্ছে একটা প্রেসি লিখতে হবে 5টা সেন্টেন্সে উইথ টাইটেল, কেমন? এই গেল আমাদের রিডিং পার্ট। আচ্ছা, এখন এক্সটার্নাল যদি ওই রিডিং পার্টে যদি উনি সেন্টেন্স মেকিং না দিয়ে যদি কোয়েশ্চেন দিতে পারেন, তাও সহজ, কঠিন কিছু না। কারণ এগুলো তোমরা এই প্র্যাকটিসটা তোমরা করে আসছো। স্যার আমাদের এই করোনার সময় এক্সটার্নাল কোশ্চেন করবে, মানে নিজেরা করবে না নাকি এখানেও বাইরে থেকে আসবে? না, ওই তো মানে এক্সটার্নাল মানে তোমাদের প্রত্যেক সাবজেক্টের দুটো দুটো প্রশ্ন হবে, একজন ইন্টারনাল যিনি পড়ান। করোনার ভিতরে এক্সটার্নাল না থাকলে তো ভালো হইতো, এমনি পড়াশোনা করোনার ভিতরে তো ওইভাবে। না, পড়াশোনা তো আরো বেশি হয়েছে তোমাদের, যেহেতু বাসায় ছিলা, তাই না? সরকার মনে করছে, শিক্ষা মন্ত্রণালয় মনে করছে, তোমাদের এই একাডেমিক ফিল্ড মনে করছে যে তোমরা অনেক বেশি পড়াশোনা করেছো, পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছো, এটা ভাবতেছে। আচ্ছা, তো এখন যেটা সিস্টেম, যেটা আইন আর কি, আইন তো আর চেঞ্জ করা যাবে না, সিস্টেম চেঞ্জ করা যায় না আসলে। যাই হোক, তো হবে যদি এক্সটার্নাল যদি তোমার রিডিং পার্ট থেকে 5টা প্রশ্ন দেবে সাধারণত, যদি দেয় তাহলে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা যে ভুলটা করো, তোমরা অনেকেই দূর এখানে রিডিং অংশে এখানে যারা রিডিং অংশে এত টাইম কই, এটা পড়ার দরকার নাই, আনসার করার দরকার নাই, হাবি যাবে এত দরকার নেই, এই ধরনের ঝামেলা মনে করে আর কি। কিন্তু এটা ভুল করবা, এটা ভুল করবা। তোমরা প্যাসেজ একবার, সর্বোচ্চ 2বার, সর্বোচ্চ একেবারে যে পারবে না সে যদি প্যাসেজটা 3বার পড়ে, 3বার পড়তে সর্বোচ্চ 3 মিনিট সময় লাগবে বা 5 মিনিট সময় লাগবে মনে করো। তো 5 মিনিটে তোমার 15র আনসার তোমার হাতে চলে আসবে, কেমন? এখানে কঠিন কিছু নেই। তো এটা জাস্ট প্রথমেই পড়ার সময় মূল আইডিয়া গুলো মার্ক করে ফেলবা, আন্ডারলাইন করে ফেলবা, ওই মূল আইডিয়া গুলো থেকেই বা কি ওয়ার্ড গুলো থেকে তোমাকে নিচে প্রশ্ন করা হবে। আর তুমি যখন প্রেসি লিখবা তখন ওই মূল আইডিয়ার শব্দগুলো দিয়ে তুমি একটা প্রেসি লিখে দিবা। এই কারণে বুদ্ধিমানের কাজ হচ্ছে, যখনই পড়বা প্রথমবার, তখনই প্রথমবার পড়ার সময় কলম দিয়ে আন্ডারলাইন করে ফেলবা। প্রত্যেক সেন্টেন্সে 2-1টা কিওয়ার্ড থাকে। কিওয়ার্ড হচ্ছে নাউন থাকতে পারে, ভার্ব থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে। এই 3টা মূলত কিওয়ার্ড, মানে মিনিং বেয়ার করে প্রত্যেক সেন্টেন্সে। আচ্ছা, তাহলে এই ওয়ার্ড গুলো একটু মার্ক করে ফেলবা, এগুলোই মূল
প্যাসেজের মূল কথা, সারমর্ম। তাহলে তুমি প্রথমবার পড়ার সময় মার্ক করে ফেললা, এরপরে তুমি নিচে থেকে প্রশ্নগুলো দেখলা যে ওই মার্ক করা অংশ থেকে তোমার অনেকগুলো প্রশ্নের উত্তর হয়ে যাবে। আর যেগুলো মার্ক করেছো সেখান থেকে তো তুমি প্রেসিটা লিখবা, তুমি টাইটেলটা পাবা। কেমন? তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে কলম ধরে দ্রুত একবার পড়ে মার্ক করে ফেলা কি আইডিয়াস গুলো, এবং কি আইডিয়াস গুলো বের করে আমি আবারও বলছি নাউন ওয়ার্ড, এরপর তোমার ভার্ব ওয়ার্ড, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এই তিনটা। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের রিডিং পার্ট। কেমন? একেবারে সহজ, এটা 6-7 এর বাচ্চারাও পারবে এই প্রসেসটা দেখলে। কেমন? আচ্ছা, স্যার বোঝা যায় নাই। মানে কি বুঝো নাই? কোন স্যার জায়গাটা? প্যাসেজের টপিক কি হবে সে নিয়ে যদি একটু ধারণা দিতেন, মানে হচ্ছে কোনো টপিকস, মানে হচ্ছে বিষয়বস্তু কি সে নিয়ে যদি কিছু বলতেন। ওই বিষয়বস্তুটাই তো তোমাকে টাইটেল লিখতে হবে। একেবারে সহজ, একেবারে সহজ। এটা হতে পারে একটা সায়েন্টিফিক প্যাসেজ, যেটা তোমাদের জন্য সহজ, যেটা তোমরা সায়েন্স হিস্ট্রি। স্যার এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করবে, তাহলে প্রবলেম তো হবে না? ধরুন আমি একটা লিখলাম, তামিম একটা হ্যাঁ, লিখলো, না এরকম। না না, কোনো সমস্যা নাই। টাইটেল যে আমি যেটা লিখেছি সবাইকে এইটা লিখতে হবে না, এটা তোমার পয়েন্ট অফ ভিউ। এবং আমি তোমাদের আরো একটা কথা বলি, তোমরা টাইটেল যেটাই লিখো, টিচাররা এই টাইটেলটা কাটে না, সাধারণত কেটে ফেলে না, যদি ওখানে টাইটেলে কোনো মেজর মিস্টেক না থাকে, গ্রামাটিক্যাল মিস্টেক যদি না থাকে। কেমন? গ্রামাটিক্যাল শুদ্ধ থাকলে, আর যদি দেখা যায় যে না সে মোটামুটি কাছাকাছি আসছে, তারপরেও মার্কসটা দিয়ে দেয়, ওটা নিয়ে ঝামেলা করে না। তাহলে তোমাদেরও ঝামেলার মানে টেনশন করে ঝামেলা করার দরকার নেই। তুমি তোমার মতো, তুমি যখন পড়বা তুমি নিশ্চয়ই বুঝতে পারবা টাইটেলটা কিসের। মনে করো তোমার এই অ্যাটম নিয়ে আলোচনা হলো, তাই না? অ্যাটম নিয়ে আলোচনা হলো, তো এইটার টাইটেল তো তোমার অ্যাটম রিলেটেড একটা টাইটেল হবে, তাই না? সূর্য নিয়ে আলোচনা হলো, হ্যাঁ, মহাকাশ নিয়ে আলোচনা হলো, তাহলে মহাকাশটা তো এই টাইটেলে তো মহাকাশ নিয়েই। আমার কথাটা বুঝছো? অথবা মনে করো করোনা নিয়ে আলোচনা হলো, তাহলে টাইটেলটা তো তোমার কোভিড-19 হবে। আমার পয়েন্টটা বুঝতে পারছো? স্পেলিং এর শীট। স্যার প্রোনাউন্সিয়েশনের শীট বলতেছে। সরি। আচ্ছা, বুঝতে পেরেছি যে তোমরা পড়ো নাই কেউ, মানে রিভিউ করো নাই, খাতাগুলো উল্টিয়েও দেখো নাই আর কি 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 আলোচনা হয়েছে। স্যার আচ্ছা, স্যার। গ্রামারের পার্টটাতে পরে আসে তাহলে। আচ্ছা, ফনেটিক পার্টে আমি তোমাদের যে শীটটা দিয়েছি ওখান থেকে একেবারেই সহজ, আমি একেবারেই শর্ট করে দিচ্ছি। আমি 10টা দেবো এখন, ওই 10টা থেকে 5টা আসবে কনফার্ম। কেমন? ওই 10টা থেকে 5টা আসবে, একটু লিখে নাও পয়েন্ট গুলো। ফনেটিক পার্ট অর্থাৎ শুদ্ধ উচ্চারণের যে অংশটা আর কি। প্রনাউন্সিয়েশন পার্ট, শুদ্ধ ইংরেজি বলার যে নিয়মগুলো, সেই নিয়মগুলো আমি বলেছিলাম বইটা নিতে অথবা ফটোকপি করতে। তোমরা অনেকে ফটোকপি করেছো, আমরা ক্লাসে একটু একটু আলোচনা করেছিলাম। তো সেক্ষেত্রে আমি জাস্ট আজকে একেবারে শর্ট করে দিচ্ছি, মাত্র 10টা পয়েন্ট দিচ্ছি, 10টা রুল, এই 10টা থেকে 5টা আসবে। বুঝতে পারছো কথা? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে একটু লিখে রাখো 5.07, ওই বইটা থেকে, ওই ফটোকপিটা থেকে 5.07, 5.08, 5.09, 5.12, 5.13, 5.15, তারপর 5.17 এর, এটা অনেক বড় চ্যাপ্টার, অত বড় পড়ার দরকার নাই, ওটার
এ এবং বি এই দুটো মার্ক করলে হবে 5.17 এর এ বি ছোট, একেবারে ছোট ছোট এ বি 5.17 লিখে ব্র্যাকেটের মধ্যে লিখে রাখো এ বি, অর্থাৎ 5.17 এর মধ্যে অনেকগুলো আছে, এ বি সি ডি ই এফ জি এস আরো পর্যন্ত আছে, তোমরা জাস্ট এ বি এই দুইটা পড়বা, খুব ছোট। আর 5.22 কেমন? এরপরে লিখো 5.27 এর 5.27 এর এ ওয়ান, এ এর 1 এবং বি এর 2-3। 5.27 এর এ এর 1, 5.27 এ এর মধ্যে আবার সাবডিভিশন হচ্ছে 1 2 এভাবে ভাগ করা আছে। তো 5.27 এর এ এর 1 ওইটা পড়বা শুধু এক, আর 2 নম্বরে ওই 5.27 এর বি এর 2-3 পড়বা। আমি আবারও রিপিট করছি, ফনেটিক পার্ট অর্থাৎ কারেক্ট ইংলিশ প্রনাউন্সিয়েশন এই অংশ থেকে আমি 10টা দিচ্ছি, 10টা থেকে 5টা কনফার্ম চলে আসছে এবং আসবে, খুব ভালো করে পড়ে ফেলতে হবে। কেমন? আবারও বলছি নাম্বারগুলো, আমি আবারও বলছি 5.07, তারপর হচ্ছে 5.08, এরপর হচ্ছে 5.09, এরপর হচ্ছে 5.12, এরপর হচ্ছে 5.13, এরপর হচ্ছে 5.15, এরপর হচ্ছে 5.17 এর এ এবং বি, 5.17 এর এ এবং বি খুব ছোট ছোট, এরপর হচ্ছে 5.22 ছোট, এরপর হচ্ছে 5.27 এর এই চ্যাপ্টারটা অনেক বড়, ওখান থেকে মাত্র আমি 3টা দিয়েছি। 5.27 এর এই পোর্শনটা অনেক বড়, ওইটা থেকে আমি একেবারেই কমিয়ে মাত্র 3টা দিয়েছি, রুল মাত্র 3টা, একেবারে ছোট ছোট 3টা রুল। একটা হচ্ছে এ এর 1, আরেকটা হচ্ছে বি এর 2 এবং 3। ক্লিয়ার? জি স্যার। স্যার প্রোনাউন্সিয়েশন গুলোতে একটু প্রবলেম ছিল, যদি একটু বুঝাইতেন, একটা ক্লাস নিতেন বা মানে আমি একটু প্রবলেম ছিল স্যার। যখন ক্লাস ছিল তখন কি তোমরা ক্লাসে ছিলা? জি স্যার, ক্লাসে ছিলাম। আপনি জাস্ট ওই প্রোনাউন্সিয়েশন শিটের মধ্যে দাগাই দিছিলেন, তারপর বলছেন যে আরেকদিন ক্লাস নেবেন, সেদিন বুঝাই দিবেন, পরে আর ওইটা হয় নাই স্যার, সেজন্য আর কি প্রবলেম গুলো রয়ে গেছে, আর সলভ করা হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমার এখন তুমি প্রবলেম বলছো, তোমরা যারা আরো পড়বা তোমাদের আরো প্রবলেম থাকতে পারে, তো তোমরা সবাই পড়ে নাও, মানে ফাইনালের জন্য প্রস্তুতি নিয়ে নাও, আমি না হয় আরেকটা ক্লাস নিলাম এটার উপর। কেমন? তোমরা পড়তে থাকো, ভালো করে পড়ো, আর এখানে না বোঝার কিছু নাই, একেবারে সহজ হচ্ছে, রুলটা উপরে দেয়া আছে কেমন, আর অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, ওখান থেকে মাত্র 2টো এক্সাম্পল লিখবা। জি স্যার। স্যার মানে রুলটা লিখবা, রুলটা হয়তো একটা বাক্যে আছে অথবা 1.5টা লাইন, একটা লাইন অথবা 1.5টা লাইন, মাত্র একটা বাক্যে অথবা সর্বোচ্চ 2টো বাক্য, 1 লাইন 1.5 লাইনের রুল, এটা একদম ইজি। আর ওখান থেকে মাত্র 2টো এক্সাম্পল দিবা, 2টো এক্সাম্পল তো মনে থাকার কথা, কঠিন কিছু নাই, একেবারেই সহজ। কেমন? বলো। স্যার ওইখানে দেখা যায় যে অনেক সময় মাঝখানে কমা চলে আসে, অনেক সময় দেখা যায় সামনে কমা চলে আসে, এই জিনিসগুলো আসলে বুঝিনি বা এগুলোতে একটু প্রবলেম আছে। আচ্ছা তারপর স্যার দেখা যায় যে কোলন চিহ্ন দিয়ে দেয়, যার ফলে আসলে বুঝতে পারি না এটা আসলে কেন ইউজ দিয়েছে বা এটার উচ্চারণ কিরকম হবে, ওইরকম আসলে বোঝা যায় না এটা বিষয়টা। আচ্ছা, কোলন চিহ্নটা হচ্ছে লং সাউন্ডের চিহ্ন, আর যেটা মাঝখানের কমা বলছো ওইটা হচ্ছে অ্যাপোস্ট্রফির মতো যেটা দেখা যায়, জি স্যার। সেটা হচ্ছে প্রাইমারি স্ট্রেস অথবা সেকেন্ডারি স্ট্রেস। আমি স্ট্রেস নিয়ে
একটা প্রশ্ন আমি করেছি, এই স্ট্রেসটা তোমাদের অবশ্যই দরকার। এটা হচ্ছে আমাদের শুদ্ধ ইংরেজি বলার জন্য যেমন এই নিয়মগুলো দরকার, ঠিক একই রকম ভাবে অর্থ চেঞ্জ হয়ে যায় স্ট্রেসের কারণে। হ্যাঁ, ইংলিশ কিন্তু স্ট্রেস বেসড ল্যাঙ্গুয়েজ, তো এই কারণে আসলে স্ট্রেসের নলেজটা খুব দরকার। এটা খুবই ছোট। আমি প্রশ্নটা রেডি করেছি আর কি। আনসারটা খুবই সহজ, স্ট্রেস নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নাই। আমি মেল করে দেব তোমাদের সিআর কে। এটা এই স্ট্রেস নিয়ে, এটার সাথে এটা যেহেতু জড়িত, তোমরা সর্বোচ্চ 3 বার পড়লে এই স্ট্রেসের পুরো প্রশ্নটা সহজে বুঝতে পারবা এবং আনসার করতে পারবা। এটা একটা প্রশ্ন লিখে নাও, স্ট্রেস, STRESS। স্ট্রেসের 8 থেকে 10টা একেবারে ফান্ডামেন্টাল রুল আছে। এই রুলটা তোমরা একেবারেই সহজ, জাস্ট একবার যদি কেউ একটু মন দিয়ে পড়ে তাহলে সহজে সে বুঝে ফেলবে। কেমন? এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং আমি এটার আনসারটা আমার কাছে রেডি করা আছে। আমি মিঠুকে মেল করে দেব আজকেই তোমাদের ক্লাসের পরে, তাহলে তোমরা বাসায় পড়ে ফেলতে পারবে। একেবারে সহজ, তোমরা পড়ার সাথে সাথে বুঝে ফেলবা এখানে কি বলতে চাইছি। কেমন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের ফনেটিক পার্টটা গেল এই যে আমাদের রুল হচ্ছে, এখানে টেনশনের কিছু নাই, রুলটা উপরে দেয়া আছে, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে রুলটা নিচে দেয়া আছে। যেখানে থাকুক রুলটা দেখে মাত্র দুটো দুটো করে এক্সাম্পল ভালো করে পড়ে ফেলবা, একেবারে সহজ। এই 10টা থেকে 5টা মাস্ট আসছে, পরীক্ষায় আসবে, তাহলে একটু খাতায় লিখে লিখে পড়বা। বুঝতে পারছো? পড়ছো, পড়ার সাথে সাথে লিখবা, লিখার পর আবার চেক করে দেখবা কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা। ঠিক আছে? লিখতে Yes, sir. পারবে ফুল মার্কস, এখানে একেবারে 0.001% মার্ক কাটার কোনো সুযোগ নাই, একেবারে ফুল মার্কস পেয়ে যাবা এটাতে। আর স্ট্রেস যেটা, এটাতে 8 থেকে 10টার বেসিক ফান্ডামেন্টাল রুল আছে, একেবারে সহজ। জাস্ট 2-1টা শব্দ, 2-1টা কথা, এরপরে জাস্ট 2-1টা এক্সাম্পল দিয়ে দিবা, শেষ। একেবারে ছোট, একেবারে সহজ, খুব মজার একটা ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে স্ট্রেসেরটা। কেমন? আচ্ছা, তাহলে আমরা ফনেটিকের এই দুটো অংশ আমরা মোটামুটি ফিক্স করলাম যে এই দুটো অংশ থেকে পরীক্ষায় আসবে এবং আমরা পারবো। নাকি বাদ দিবা? বাদ দিও না কিন্তু, বাদ দিলে ধরা খাবা। কেমন? এখানে কিছু নাই, একেবারেই সহজ। আমি সেইভাবেই যাতে তোমরা খুব সহজে আনসার করতে পারো। তোমরা এই রুলগুলো পড়লে, 10টা রুল মাত্র। স্যার, প্রনাউন্সিয়েশন থেকে কোয়েশ্চেন আসবে নাকি আপনি ওয়ার্ড দিবেন ওইরকম লিখতে হবে, ওইটা আসবে নাকি শুধু জাস্ট প্রশ্ন আসবে? আচ্ছা, জাস্ট মনে করো যে তোমাদের কি বলবো, এরকম আসতে পারে, মনে করো TSE এবং TO, কেমন? বি অথবা দা, এরপর TO2 অথবা ঠা, এরকম একটা। স্যার একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বলেন। মানে এটা হতে পারে, মনে করো তোমাদের এই যে 5.07 এর উপরে টাইটেলটা জিএস আছে, জিএস হতে পারে, জিএস থাকতে পারে। এরপর 5.08 এর উপরে টাইটেলটা প্রনাউন্সিয়েশন অফ TSE অর্থাৎ দি অথবা দা, এবং TO টু অথবা ঠা, এরকম এরকম ক্লু থাকতে পারে। এই যে উচ্চারণের প্রত্যেকটা রুলের উপরে কিন্তু একটা একটা উচ্চারণের ক্লু আছে, ক্লু থাকতে পারে। তাহলে ক্লু থাকলে তোমরা শুধু নিচে যে রুলটা আছে সেই রুলটা লিখবা আর দুটো এক্সাম্পল লিখবা। বুঝতে পেরেছো? তারপর দেয়া আছে দেখো 5.12 তে TION, SION, CIAL, হ্যাঁ, তারপরে তোমার TIAL, শিয়াল, শিয়াল, এই জাতীয় আমরা উচ্চারণগুলো অনেক বেশি প্র্যাকটিস করেছিলাম যে এগুলো কখনো শিয়াল হবে না, এগুলো কখনো শিয়ান হবে না। এই ধরনের অনেকগুলো রুল আমরা কিন্তু ক্লাসে আলোচনা করেছিলাম। তো সেগুলোর ওই যে ক্লু, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টের নাম্বারের পাশে যে ক্লু আছে ওই ক্লু থাকবে পরীক্ষার প্রশ্নে। বইয়ের উপরে, বইয়ের মধ্যে যেভাবে ক্লু আছে ক্লু থাকবে। স্যার এখানে 2019 সালের একটা প্রশ্ন আছে যে রাইট 5 কারেক্ট ইংলিশ প্রনাউন্সিয়েশন না না রুলস। না, 2019 সালের প্রশ্নের কথা আমাকে বলিও না। আমরা 2019 সাল নিয়ে কথা বলছি না, আমরা 2020 সালের আজকের প্রশ্ন নিয়ে কথা বলছি। যেটা বলছি সেটা ভালো করে মাথায় রাখো। কেমন? ঠিক আছে। বুঝতে পারছো? এটা তোমার এসএসসি নয় যে প্রত্যেক বছর 1 বছর পর পর প্রশ্ন রিপিট হবে, বিষয়টা কিন্তু তেমন না।
হতে পারে হয়তো 1%। প্যাটার্ন গুলো এরকম থাকবে কিনা ভাইয়া? না না না, যে এরকম থাকবে না, আমি যেরকম বলছি সেরকম থাকবে এবার। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে ওই যে তোমাদের এই যে পয়েন্টগুলো দিয়েছি, সে পয়েন্টগুলোর যে টাইটেল ক্লু দেয়া আছে, সেই ক্লুগুলো থেকে পরীক্ষার প্রশ্নে থাকবে। তোমাদের ইয়ে করতে হবে, শুধু রুলটা লিখতে হবে আর দুটো করে এক্সাম্পল দিতে হবে, এই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের গেল রিডিং পার্ট গেল, এরপর ফনেটিক পার্ট গেল, এরপরে আমরা আসি রাইটিং পার্টে। রাইটিং পার্টে তোমাদের যা যা পড়ানো হয়েছিল, জয়নিং লেটার পড়ানো হয়েছিল, কভার লেটার পড়ানো হয়েছিল এবং সিভি আমরা আলোচনা করেছিলাম। মনে আছে কি তোমাদের? জি স্যার। আমাদেরকে টিউটোরিয়ালও নেওয়া হয়েছিল। টিউটোরিয়ালও নেওয়া হয়েছিল, ভেরি গুড। আচ্ছা, তাহলে জয়নিং লেটার, কভার লেটার, হ্যাঁ, এবং সিভি, আর কি পড়ানো হয়েছিল? স্যার একটা কম্পোজিশন দিছে, মানে দুইটা কম্পোজিশন দিছিলেন, বলছেন যে এই দুইটা থেকে আসবে। আচ্ছা, হ্যাঁ, ওইটা হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক 2। হ্যাঁ, দুটো স্টেটমেন্ট দেয়া ছিল বোধহয়। স্টেটমেন্ট গুলো কি কি ছিল? স্টেটমেন্ট গুলো কি কি ছিল? কারো খাতায় নাই স্টেটমেন্ট গুলো কি কি ছিল? Sir, an international scientist of Bangladesh, mathematics can save the world. এই দুটো হচ্ছে এসে, এই দুটো স্টেটমেন্ট না, এই দুটো এসে। এই দুটো থেকে অবশ্যই ভালো করে পড়তে হবে 15 মার্কসের। সেই দুটো আমি ফিক্স করে দিয়েছিলাম, যেহেতু এক্সটার্নাল প্রশ্ন করবে এসের উপর। এগুলো কোনো কাজের না, কিন্তু তোমাদের এক্সাম ফেস করার জন্য এগুলো পড়তে হবে। যেহেতু ইন্টারনাল এক্সটার্নাল প্রশ্ন করবে, সুতরাং এক্সটার্নাল এগুলো দেবে, আমি জানি। সে কারণে আমি তোমাদের এগুলো দিয়েছি, যাতে তোমরা মার্ক মিস না করো, গ্রেড যাতে মিস হয়ে না যায়। সে কারণে আমি দুটো এসে দিয়েছিলাম। তন্মধ্যে নাম্বার 1 হচ্ছে অ্যান ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট অফ বাংলাদেশ, এবং এটাকে ইন্ডিকেট করছে ডক্টর জামাল নজরুল ইসলাম, তোমাদের ডিপার্টমেন্টের টিচার। হ্যাঁ, উনি এটা একটা। আরেকটা হচ্ছে ম্যাথমেটিক্স ক্যান সেভ দ্য ওয়ার্ল্ড। এই দুটো অবশ্যই ভালো করে পড়ে ফেলতে হবে। এটা হতে পারে আমি দুটো দিলে একটা কেটে একটা রাখবে আর একটা এক্সটার্নাল থেকে দিয়ে দেবে, এরকম হতে পারে। তাহলে সেই কারণে সবচেয়ে সেফ হচ্ছে যে দুটো খুব ভালো করে পড়ে ফেলা। এটা আমি বলেছিলাম অনেক আগে। তাহলে এটা এই একটা এসে লিখতে হবে, এটা হচ্ছে 15 মার্কসের। বুঝতে পেরেছো কথা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে একটা এসে লিখতে হবে, এটা হচ্ছে 15 মার্কসের। এই একটা এসে 15 মার্কসের লিখতেই হবে এটা, কেমন? তাহলে এই দুটো অবশ্যই পড়ে ফেলতে হবে, কারণ দুটো থেকে একটা পড়লে হবে না, ধরা খাবা। দেখা যাবে দুটো থেকে একটা আসছে আর একটা এক্সটার্নাল থেকে দেয়া হয়েছে, তখন কি করবা যদি দুটো না পড়ো? সেখানে দুটো একটু ভালো করে পড়ে ফেলতে হবে। আর এটা পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে মূলত আসলে জাস্ট আইডিয়া গুলো গ্যাদার করে রাখা, তারপর তুমি তোমার মতো করে লেখা শুদ্ধ সেন্টেন্সে, এটাই। স্যার কোনো ওয়ার্ড লিমিট থাকবে এসেতে? 15 মার্কসের এটা সাধারণত যেহেতু 15 মার্কস, কেমন? তো এই ধরনের কোনো ওয়ার্ড লিমিট থাকবে না, যে যত বেশি লিখতে পারো। তো এই যে যত বেশি লিখতে পারো, এটা আসলে সেই কারণে এটা শেষে দেয়া হয়েছে। অর্থাৎ শেষে সময় যতটুকু থাকে, যতক্ষণ থাকে ততক্ষণ লিখবা, এই টাইপের। বুঝছো? আচ্ছা আচ্ছা, তারপর দেখো জয়নিং লেটার, তারপর কভার লেটার, সিভি, এগুলো তো পরীক্ষায় থাকবেই। এগুলো খুব ভালো করে আবার রিভিউ করে পড়ে ফেলবা, এবং এগুলো শুধু পরীক্ষার জন্য না, এগুলো আমাদের মানে প্র্যাকটিক্যাল লাইফে আমরা যেহেতু জব করব, এগুলো আমাদের কাজে লাগবে।
এগুলো অবশ্যই ভালো করে পড়ে ফেলতে হবে, শুধু প্র্যাকটিক্যাল লাইফের জন্য নয়, এক্সামের জন্যও বলতেছি। আবার প্র্যাকটিক্যাল লাইফের জন্য বললে আবার পড়বা না, এক্সামের জন্য এগুলো ভালো করে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর টাস্ক 1 টাস্ক 2, এখানে আমি দুটো স্টেটমেন্ট দিয়েছিলাম আমার যতটুকু মনে আছে। একটা স্টেটমেন্ট হচ্ছে এরকম, মানে সুপার মার্কেটের মানুষ যে আজকাল খুব বেশি সুপার মার্কেট থেকে শপিং করছে এবং লোকাল মার্কেট গুলো আসলে খুব বেশি লুজার হচ্ছে, এই নিয়ে দুই পক্ষের মত অভিমত বা তোমার মত কি, এটা নিয়ে একটা স্টেটমেন্ট। হ্যাঁ, কেমন? এটাকে আমরা আর্গুমেন্টেটিভ স্টেটমেন্ট বলি। তাহলে এটার উপর তুমি 250 থেকে 300 ওয়ার্ডের একটা স্টেটমেন্ট লিখবা, একটা যুক্তি দাঁড় করাবা। এটা আইএলটিএস রাইটিং 2 এর একটা রাইটিং আর কি, খুবই মজার একটা রাইটিং। এটা তুমি তোমার মতো করে লিখবা, যেভাবে যুক্তি দিতে পারো, এখানে সত্য মিথ্যা বলতে কিচ্ছু নাই। যুক্তি তুমি যেটাকে যত ভালোভাবে যত সুন্দর করে যুক্তি উপস্থাপন করতে পারো। 1 2 নাম্বার হচ্ছে তোমার এই ভিডিও গেমস এবং বিভিন্ন যে গেমস গুলো আছে, মনে করো ভিডিও গেমস আর কি, অনলাইনের যে গেমস গুলো আছে, এগুলো তো বিশেষ করে ফায়ারিং শুটিং এই টাইপের, যেগুলো আসলে ফেরোসিটি এক্সপ্রেস করে আর কি। হ্যাঁ, ভায়োলেন্স, বাচ্চাদের ব্রেনের ভেতর এই ভায়োলেন্সটা কিন্তু ইনকালকেটেড হয়ে যায়, তো যার কারণে আসলে এরা এক সময় হিংস্র হয়ে যেতে পারে। কেমন? তো এটার পক্ষে বিপক্ষে যুক্তি, এটা একটা স্টেটমেন্ট ছিল, আর্গুমেন্টেটিভ স্টেটমেন্ট। আমি তোমাদের 4টা দিয়েছিলাম, দুটো আর্গুমেন্টেটিভ স্টেটমেন্ট, এই দুটো, একটা হচ্ছে ভিডিও গেমস নিয়ে আর্গুমেন্টেটিভ স্টেটমেন্ট, একটা হচ্ছে ভিডিও গেমস নিয়ে আর্গুমেন্টেটিভ স্টেটমেন্ট, আর একটা হচ্ছে সুপারমার্কেট শপিং নিয়ে আর্গুমেন্টেটিভ স্টেটমেন্ট। এই দুটো স্টেটমেন্টের আর্গুমেন্টেটিভ রাইটিং দিয়েছিলাম, পরীক্ষায় আসবে বলেছিলাম, পরীক্ষায় আসছে। কেমন? দুটো থেকে যে কোনো একটা আসতে পারে, তাহলে তোমাদের অবশ্যই দুটো খুব ভালো করে লেখার ইয়ে থাকতে হবে, কন্টেন্ট থাকতে হবে আর কি। 1 2 নম্বরে হচ্ছে দুটো এসে দিয়েছিলাম, এই দুটো এসে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রেডি করে রাখবা, মুখস্থের দরকার নাই। পরীক্ষার হলে যাতে যত বেশি ইনফরমেশন গুলো কালেক্ট করে রাখবা, যত বেশি ইনফরমেশন দিয়ে নিজের মতো করে বানিয়ে লিখবা, যতক্ষণ ইচ্ছা পারবা। বোঝা গেছে কথা? স্যার এটাতে কত মার্কস থাকবে? 15। এটা তো 15, রাইটিং টেস্ট 2। টাস্ক 2 তে 10, আচ্ছা আচ্ছা স্যার। আর এসএতে হচ্ছে 15। আর জয়নিং লেটারে থাকতে পারে 5 অথবা 10, আর সিভি এবং কভার লেটার যদি একসাথে আসে থাকবে 10। বুঝতে পেরেছো কথা? জি স্যার। আচ্ছা, এরপরে একটা ইনফর্মাল লেটার লিখতে হবে। সেই ইনফর্মাল লেটারটা তোমরা ইনস্ট্যান্ট লিখতে পারবা, আমার বলার দরকার নাই। তারপর তোমরা একেবারেই সহজ, তোমরা সাথে সাথেই লিখতে পারবা, এটা বলার দরকার আছে? পরীক্ষার হলে গেলেই দেখবে যে খুব সহজ একটা ইনফর্মাল লেটার আসে। কেমন? খুব সহজ। আমি তারপরে একটু ক্লু দিয়ে দিচ্ছি, একটা ইনফর্মাল লেটার লিখতে হবে। মনে করো তোমার কোনো বন্ধু অথবা কোনো কাজিনের কাছে একটা ইনফর্মাল লেটার লিখতে হবে, কোনটা নিয়ে? যে এই করোনার কারণে তোমার আশেপাশের মানুষের যে ইকোনমিক সাফারিংস এবং মেডিকেল সাফারিংস হয়েছে, এই করোনার কারণে ডাক্তাররা ভয়ে পালাই গেছে, যার কারণে যারা হার্টের রোগী, অন্যান্য রোগে যারা ভুক্তভোগী, তারাও হসপিটালে গিয়ে চিকিৎসা পায় নাই, ডাক্তার সহ পালাই গেছে। কেমন? চেম্বারে সহ ডাক্তার নাই, হসপিটালে তো ডাক্তার নাই। এরকম ভয়াবহ পরিস্থিতি ছিল না গত বছর? ছিল। আচ্ছা, তো এই যে মেডিকেল সাফারিং, অর্থাৎ চিকিৎসা বিষয়ক যে কষ্টগুলো তোমার আশেপাশের মানুষের কাছে তুমি দেখেছো বা শুনেছো, এবং ইকোনমিক যে সাফারিং, অর্থনৈতিকভাবে মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তোমার আশেপাশের যে লোকেরা, বা তুমি যা দেখেছো মিডিয়াতে, এই বিষয়গুলো নিয়ে একটা মানে জাস্ট ডিসক্রিপশনস অফ দোজ থিংস, জাস্ট দুইটা জিনিস, সাফারিংস, হ্যাঁ, অথবা মিজারিস আমরা যেটাই বলি আর কি, মানুষের যে দুঃখ কষ্ট হয়েছে কোভিড-19 এর কারণে, এটা নিয়ে জাস্ট একটা চিঠি লেখা করা যাবে না? জি স্যার। করা যাবে। তোমাদের অ্যাসাইনমেন্টও আমি করতে বলেছিলাম বোধহয় এই টপিকগুলোর উপর, মনে আছে? হ্যালো হ্যালো জি স্যার।
আচ্ছা আচ্ছা, তাহলে রাইটিং অংশটা কিন্তু অনেক বড়, অনেক কিছু লিখতে হবে। আমি আবারও রিপিট করছি, আমাদের অফিসিয়াল লেটার অবশ্যই লিখতে হবে। অফিসিয়াল লেটার গুলোর মধ্যে আমরা বলেছিলাম জয়েনিং লেটার, কভার লেটার, সিভি। তারপর আমাদের আর্গুমেন্টেটিভ রাইটিং থেকে অবশ্যই লিখতে হবে। সেগুলোর মধ্যে হচ্ছে দুটো আমরা আগেই দিয়েছি, সুপারমার্কেট, শপিং একটা, আরেকটা হচ্ছে ভিডিও গেমস। এই দুটোর আর্গুমেন্টেটিভ রাইটিং লিখতে হবে। এরপরে হচ্ছে দুটো এসে থেকে একটা এসে লিখতে হবে, মানে দুটোই পড়তে হবে, যেহেতু এক্সটার্নাল প্রশ্ন করবে, তাহলে দুটোর সাথে কম্বাইন করে তোমাদের প্রশ্ন মডারেশন হবে আর কি। তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি সেফ হচ্ছে আমি যা বলেছি সবগুলো ভালো করে পড়ে ফেলা। ঠিক আছে? আচ্ছা, রাইটিং পার্ট নিয়ে কারো কোনো কোয়েরি আছে? ইনফর্মাল লেটারে কয় নাম্বার থাকবে? ইনফর্মাল লেটারে 5 থেকে 10 নাম্বার থাকতে পারে। ইনফর্মাল লেটারে 5 থেকে 10 নাম্বার থাকতে পারে। কত নাম্বার থাকবে এটা নিয়ে টেনশনের দরকার নাই। তারপর আমি একটা রাইট আইডিয়া দিয়েছি, 5 থেকে 10 নাম্বার থাকতে পারে, 10 থেকে 15 নাম্বার থাকতে পারে। কত নাম্বার থাকবে, হ্যাঁ, কম নাম্বার থাকলে কি বাদ দেবা? ধরো 5 নাম্বার থাকলো, তাই বলে কি বাদ দেবা? এই 5 নাম্বারের জন্য তো তোমার একটা গ্রেট লস, তাই না? ইউনিভার্সিটির তোমাদের এসএসসি রেজাল্ট কি কত পয়েন্টে গিয়ে একটা গ্রেড হয়? 10-এ না? 60 থেকে 70-এ গেলে আরেকটা গ্রেড, এরকম তোমাদের? জি স্যার। আচ্ছা, জি স্যার। ও ইউনিভার্সিটিতে 5-5, 60 থেকে 65-তে গেলে একটা গ্রেড, 65 থেকে আবার 70-এ গেলে আরেকটা গ্রেড, অর্থাৎ 10-এর মধ্যে দুটো গ্রেড। এবং ইউনিভার্সিটিতে নাম্বার পাওয়াটা যেমন টাফ, গ্রেড পাওয়াটা তেমন টাফ। সুতরাং 1 নাম্বারও তুমি মিস কেন করবা? 1 নাম্বারে তুমি 64 পেলা, দুনিয়া উল্টাই গেল, তোমাকে কোনো টিচার দেবে না, তোমাকে 65 করে দেবে না। তুমি পেয়েছো 64, তোমাকে কিভাবে 65 দেবে? কারণ মার্কসটা তো ট্যাবুলেশন শিটে তো বসানো হয়ে গেছে, এখানে আর বাড়ানো কমানোর সুযোগ নেই। তাহলে তোমার রাইটিং যত ভালো হবে তুমি তত বেশি মার্কস পাওয়ার একটা সুযোগ থাকে। এই কারণে এই বিষয়টা মাথায় রাখবা। এরপরে মনে করো তুমি 3.49 পাইলা, কিন্তু 3.5 তুমি দুনিয়া উল্টাই গেল, আর হবে না। কোথাও একটা সার্কুলার হলো 3.5 দিয়ে, কিন্তু তোমার আছে 3.49, দুনিয়া উল্টাই গেল, আর কোনো সুযোগ নেই। কোথাও সার্কুলার দিয়েছে 3.75, কিন্তু তুমি পেয়েছো স্যার এই 7.4। একটা মার্ক কনসিডার করে না, একটা পয়েন্ট কনসিডার করবে না, 49 কেউ পাইছে, মানে একটা পয়েন্টের জন্য তাকে 5 করে দিবে না। আচ্ছা, রহমতের কথা ভাঙ্গা ভাঙ্গা আসতেছে, তবে আমি যতটুকু বুঝতে পেরেছি অতটুকুতে তোমার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। যে এখানে এই 1 নাম্বারের জন্য একটা গ্রেড বাড়ায় দেওয়া, ওই গ্রেস মার্ক ইউনিভার্সিটিতে দেয় না। তোমার গ্রেস মার্কটা আসবে তখন যদি টিচার, খাতাটা তো দুইজনে কাটবে, খাতাটা তোমার যিনি পড়াচ্ছেন তিনিও দেখবেন, আবার যিনি এক্সটার্নাল প্রশ্ন করেছেন তিনিও দেখবেন, 2টা নাম্বার আবার এসে গড় হবে। তাহলে তোমার জন্য বিষয়টা চ্যালেঞ্জিং না? তাহলে তুমি যত ভালো লিখবা তত মার্কস পাবা, এটাই হচ্ছে তোমার গ্রেস। স্যার আর একটা প্রশ্ন ছিল স্যার, ধরেন আমাদের ইন্টার্নাল যে স্যার পড়াইছে উনি ধরেন আমাদের একটা মার্ক দিছে, ধরেন কাউকে 80 দিল, এখন ইন্টারনাল এক্সটার্নাল যে নিয়ে আছেন উনি কি ওখান থেকে মার্ক কি কমাবেন নাকি কমানোর কোনো সুযোগ থাকে না? এরকম তো কোনো সম্ভাবনা থাকে না? এখন মনে করো, এখন একদম একদম সহজ কথা, এখন মনে করো আমি তোমাকে 80 দিলাম, বুঝছো? মনে করো আমি জি তোমাকে স্যার। 80 নাম্বার দিলাম, তুমি আমার কাছে তোমার খাতায় 80 নাম্বার পেয়েছো। তো এই খাতাটা যখন এক্সটার্নালের কাছে যাবে, এক্সটার্নাল তো জানবে না আমি কত দিয়েছি। এক্সটার্নাল দুইটা মার্ক আলাদাভাবে দেওয়া হয়? 2টা মার্ক আলাদা করবে। এরপরে মনে করো এক্সটার্নাল দিল, মনে করো তোমাকে 70, অথবা মনে করো 85 দিল, অথবা 90 দিল, অথবা 60 দিল। তো 80, আবার এখানে আবার একটা বিষয় আছে, যদি আমার নাম্বার আর ওনার নাম্বারে যদি 15-র বেশি ডিফারেন্স হয়ে যায়, তখন আবার এক্সামিনারের কাছে যাবে, বুঝছো? আচ্ছা আচ্ছা, জি স্যার।
হ্যাঁ, তো আচ্ছা এখন যদি কাছাকাছি হয়, হ্যাঁ 14-র কাছাকাছি বা 10-এর মধ্যে যদি ডিফারেন্স হয়, আমি দিলাম 80, তোমার এক্সটার্নাল দিল 70, তখন দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ হবে, 2 দিয়ে ভাগ করার পর যেটা হয় সেটা পাবে। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা প্রত্যেকটা একেবারে মাস্টার্স পর্যন্ত তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে, শুধু ইংলিশে না, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের যতগুলো কোর্স আছে প্রত্যেক ইয়ারে সবগুলো একই সিস্টেম। জি স্যার। আচ্ছা তাহলে যে কথাটা বলছি আসলে এখানে ওই মার্সি পাওয়ার আশা করিও না। হ্যাঁ যা রে লিখলামই। আর এখানে ওই যে বললাম যে টিচাররা কিন্তু তোমার 100টা খাতা কাটতে 3 মাসের সময় নেয়। ওদের তো আর কোনো কাজ নাই, বসে বসে খুব মজা করে খাতা কাটবে, আস্তে আস্তে বসে বসে একটা খাতা একটা লেখা যে লিখো, এটা কিন্তু পারলে 2-3 বারও পড়বে। ভালো করে লিখলে আরো মজা করে পড়বে, আর খারাপ করে লিখলে এটাকে ডিটেক্ট করার চেষ্টা করবে যে সে কত খারাপ করেছে, কেন করেছে। বুঝতে পেরেছো? সুতরাং এখানে ফাঁকি চুকি দেওয়ার কোনো স্কোপ নাই। হ্যাঁ এটা মনে করে নাও যে তোমার এসএসসির খাতা, এগুলো দেখা যায় কি তোমার টিচারের শালিয়ে কাটে বা মেয়ে কাটে বা ওয়াইফে কাটে। হ্যাঁ অনেক সময় কাজের বুয়ারও খাতা কাটে এসএসসির খাতা, যে বিভিন্ন নিউজে আমরা শুনি বা দেখি। কিন্তু এখানে এই ঝামেলা নাই, বুঝছো? একদম যথেষ্ট যত্ন সহকারে খাতা দেখা হবে, এই কারণে অনেক বেশি কেয়ারফুল থাকতে হয়। আচ্ছা আচ্ছা, রাইটিং নিয়ে কারো কোনো কোয়েরি আছে? যে রাইটিং এর এই অংশগুলো থাকবে, আমি যা যা বলেছি, অ্যাপ্লিকেশন লেটার গুলো থাকবে, অফিসিয়াল রাইটিং এই পোর্শনটা থাকবে, আর্গুমেন্টেটিভ রাইটিংটা থাকবে, এসে রাইটিংটা থাকবে, এরপর হচ্ছে ইনফরমাল লেটার অর্থাৎ চিঠি, যেটা বলেছিলাম কোভিড-19 রিলেটেড, এগুলো তোমরা সহজে লিখতে পারবে। এই সমস্ত কিছু লেখার মূল উদ্দেশ্য হচ্ছে যে আসলে তুমি নিজ থেকে বাক্য সুন্দর করে শুদ্ধ করে প্রডিউস করতে পারো কিনা, এটাই। স্যার আর্গুমেন্টের ওয়ার্ড লিমিট কত হবে? এটা 250 থেকে 300, সর্বোচ্চ 400, যাই লিখতে পারো তুমি, তোমার টাইমের দিকে তাকাবার। যদি ওখানে লিমিট করে দেওয়া হয় 300 ওয়ার্ডের মধ্যে, তাহলে তুমি ওখানে সর্বোচ্চ 350 ওয়ার্ড লিখতে পারবে। কেমন? অর্থাৎ 300-র কম নয়, কিন্তু বেশি হতে পারবে। হ্যাঁ যে কোনো পরীক্ষায় মনে রাখবা এটা, যখন তোমাকে বলা হবে যে 300 ওয়ার্ডের মধ্যে লিখো, মনে রাখবা যদি তুমি কম লিখো তাহলে কিন্তু মাইনাস মার্কিং হবে। হ্যাঁ আবার বেশি লেখারও দরকার নেই, বেশি লেখার টাইম তুমি পাবা না, কম লিখলে কিন্তু মাইনাস মার্কিং হবে, নাম্বার কমে যাবে। হ্যাঁ যেমন আইএলটিএস কিন্তু এই সিস্টেমটা করে, তোমার 250 ওয়ার্ডের মধ্যে লিখতে বলছে, হ্যাঁ তুমি যদি 250 ওয়ার্ড মতো ঠিকঠাক মতো খুব সুন্দর করে উপস্থাপন করতে পারো, তাহলে তুমি ব্যান্ড স্কোর 9 পাবা। তুমি যদি 200 লিখো তাহলে তুমি ব্যান্ড স্কোর 7 পাবা। এরপরে তুমি যদি 150 লিখো, এইভাবে করে কমতে থাকবে সিস্টেম, এটাই। আচ্ছা তাহলে আমাদের ফনেটিক পার্ট আমরা যেটা বলেছি, যে 10টা আমি মার্ক করে দিয়েছি, এই 10টা তোমরা বাসায় আজকে থেকেও যদি পড়া শুরু করো, খুব সহজে তোমরা পারবা, পড়তে থাকো। আর দেখবা যে যেগুলো এখন কনফিউজড মনে হচ্ছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, খুব ভালো করে পড়তে থাকো। আর স্ট্রেসের যে প্রশ্নটা, এটা খুবই সহজ, এটা একবার সর্বোচ্চ 2 বার সর্বোচ্চ 3 বার পড়লে তোমরা অটোমেটিকলি লিখতে পারবা। 8 থেকে 10টা মাত্র রুল, ছোট ছোট রুল, একদম খুব সহজ এবং মজার জিনিস পড়তে পারবা। এটা আমি ওটা পাঠিয়ে দিচ্ছি, ওটা রেডি করা আছে, তাহলে ওইটাও রেডিমেড পেয়ে গেলা। তাহলে ফনেটিক পার্টে আমরা এই দুটো প্রশ্ন, এখন মনে করো যে তোমার ফনেটিক্স অংশ থেকে 20 নাম্বার থাকতে পারে। বুঝতে পেরেছো? হ্যালো? জি স্যার, জি স্যার। ফনেটিক পার্ট থেকে 20 নাম্বার থাকতে পারে। এই যে স্ট্রেস সহ আর ফনেটিক্স এর যে রুল গুলো আছে এগুলো সহ মিলিয়ে ঝিলিয়ে কমপক্ষে 20 নাম্বার থাকবে, এটা নিশ্চিত। তাহলে খুব ভালো করে পড়ে ফেলতে হবে। আর রিডিং পার্ট থেকে 15 মার্কস, এটা খুবই সহজ, এটা তোমরা একটু ভালো করে লিখতে হবে। আচ্ছা, আর্গুমেন্টেটিভ রাইটিং লেখার কোনো নিয়ম আছে কিনা? অবশ্যই নিয়ম আছে। আর্গুমেন্টেটিভ রাইটিং লেখার নিয়ম হচ্ছে, মানে অনেকগুলো নিয়ম আছে। আমি বোধহয় একটু হিন্টস দিয়েছিলাম যখন আমি এই টপিক গুলো দিই। এটার লেখার নিয়ম হচ্ছে সাধারণত 4 থেকে 6 প্যারাগ্রাফ লিখবা, 4 প্যারাগ্রাফ থেকে 6 প্যারাগ্রাফ, এবং প্রত্যেক প্যারাগ্রাফের মধ্যে তুমি পক্ষে না বিপক্ষে, পক্ষে হলে পক্ষের কথাগুলো বেশি বলতে হবে, বিপক্ষের কথা একটু হলেও বলতে হবে।
মনে করো একটা প্যারাগ্রাফে তুমি 5টা সেন্টেন্স লিখেছো, এই 5টা সেন্টেন্সের মধ্যে তুমি যেহেতু পক্ষে, তাহলে তোমার যুক্তির পক্ষে 4টা সেন্টেন্স থাকবে। বিপক্ষে, হ্যাঁ বিপক্ষেও কি যুক্তি আছে না? কিছুটা অবশ্যই আছে। তাহলে বিপক্ষের পজিটিভ সাইডটা বলবা, যেটা তোমার বিরুদ্ধে যায়। এটা হচ্ছে সিস্টেম। বুঝতে পেরেছো? অর্থাৎ তোমার পক্ষে প্রত্যেকটা প্যারাগ্রাফে পক্ষে বিপক্ষের যুক্তি থাকবে। প্যারাগ্রাফ হবে 4 থেকে 6টা। প্রত্যেক প্যারাগ্রাফে মনে করো যদি 5টা সেন্টেন্স থাকে, তাহলে 4টা সেন্টেন্স তোমার পক্ষে, আরেকটা সেন্টেন্স তোমার বিপক্ষে, মানে ওইটার পক্ষে। অথবা 6টা থাকলে 4টা তোমার পক্ষে, 2টা ওদের পক্ষে। অর্থাৎ মেজরিটি সেন্টেন্স তোমার পক্ষে থাকতে হবে, মেজরিটি যুক্তিগুলো তোমার পক্ষে থাকতে হবে। স্যার এরকম কোনো লেখা আপনার কাছে থাকলে যদি একটা পেজ পাঠিয়ে দিতে পারতেন, মানে উপকার হতো স্যার। মানে যদি কোনো কমপ্লিট থাকে আপনার কাছে, তাহলে একটা পেজের ছবি দিলে আমরা একটু আইডিয়া নিতে পারতাম আর কি। আচ্ছা, বুঝছি, কোনো অসুবিধা নাই। আইডিয়া নিলে এটা কাট কপি পেস্ট হয়ে যাবে আর কি। হ্যাঁ, পেস্ট করে ফেলবা, তোমরা কপি করে ফেলবা, কোনো অসুবিধা নাই। তারপর আমি চেষ্টা করব দেয়ার, কিন্তু আমি যে কথাগুলো বলছি এগুলো ধরে তোমরা লেখা শুরু করো। সুপার মার্কেট তোমরা চেনো, লোকাল শপিং সেন্টার গুলো তোমরা চেনো, লোকাল বাজারগুলো তোমরা চেনো। হ্যাঁ, তাহলে এখানে নতুন কিছু না, এটা তো আমাদের আশেপাশের একটা টপিক। এখানে আমি ভিন্ন কোনো টপিক দিই না যে এখান থেকে তোমাকে কোনো জায়গা থেকে আইডিয়া গ্যাদার করতে হবে। আইডিয়া তোমার আশেপাশে আছে। অনলাইনের যে গেমস গুলো, এই যে গত কয়েকদিন আগেও তো 4জন ছেলে ট্রেনে কাটা পড়লো না ভিডিও গেমস খেলতে গিয়ে? নিউজটা পেয়েছো? এই কত কয়েকদিন আগে, এরও 4-5 মাস আগে আমি আরো একটা নিউজ দেখেছি। দুই বন্ধু মিলে এই পাবজি খেলতেছে, রেল লাইনে বসে কাটা পড়েছে। এবং গত 2-3 দিন আগেও নিউজটা এরকম হলো যে 4জন কিশোর, হ্যাঁ, রেল লাইনে বসে পাবজি খেলছে না কি যেন খেলছে, অনলাইনের গেমস গুলা। তাহলে এটা নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি, এটা একেবারেই মানে কমন। তুমি ইচ্ছা মতো লিখতে পারো, তুমি আমাকে লিখতে বসো। প্রাথমিকভাবে অ্যাপারেন্টলি মনে হবে তুমি কিছুই পারো না, কিছুই আসতেছে না, কিন্তু যখন তুমি লিখতে বসবা তখনই দেখবে যে তোমার অনেকগুলো যুক্তি আসতেছে, অনেক বড় হয়ে গেছে। আমার কথাটা বুঝছো? আমাদের রাইটিং এর মূল যে সমস্যা সেটা হচ্ছে আসলে আমাদের প্রথম মনে হয় যে আমরা কিছুই পারি না, আমাদের লেখা আসবে, এরকম মনে হবে। কিন্তু যখন লিখতে বসবা প্রথম 1-2 মিনিট তুমি কিছুই লিখতে পারবে না, তোমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। কিন্তু 1-2 মিনিট চিন্তা করার পর, ব্রেন স্টর্মিং করার পর দেখবা যে তোমার সমস্ত যুক্তিগুলো চলে আসছে। যে যুক্তিটা আসবে এগুলো নিয়ে রাইটিং পার্ট স্যার লেখা যায়, বাট আর্গুমেন্ট এটা তো আমরা আসলে আগে কখনো করা হয় না, এইজন্য আর কি একটু আনইজি লাগতেছে স্যার। আর্গুমেন্ট কি? বিতর্কের মধ্যে একটা যুক্তি দিব পক্ষে বিপক্ষে, মানে এরকম ভাবেই আমাদের আসলে আগে কখনো হয় না আর কি ওইভাবে। আচ্ছা, এই জন্য একটা লেখা যদি পাঠাইতে পারতেন আর কি উপকার। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, লেখা আমি পাঠাবো, কিন্তু ওইটার উপর ডিপেন্ডেন্ট থাকিও না। আমি একটা লেখা পাঠাবো, ঠিক আছে? কিন্তু ওইটার উপর ডিপেন্ড করে না, আগে তোমরা একটা লিখো, তোমরা একটা দাঁড় করাই ফেলো। আমি চাচ্ছি যে তোমাদের ভেতর থেকে কিছু বের হোক। কারণ আইএলটিএস এর যে ইন্টারন্যাশনাল এক্সাম গুলো, ওখানে কিন্তু মানে কোনো পরিচিত টপিক আসবে না, অপরিচিত একটা টপিক। তাহলে সেই জায়গায় তুমি কি করবা? এটাই হচ্ছে প্র্যাকটিসটা, যে ওই জায়গায় টেকনিকটা হচ্ছে যখন তুমি কোনো টপিক লিখবা তখন আইডিয়া গ্যাদারিং এর জন্য তুমি 2-3 মিনিট সময় নেবা, জাস্ট পয়েন্ট আকারে কয়েকটা আইডিয়া তুলে ধরবা, 4-5টা আইডিয়া। এরপর এই আইডিয়াগুলোকে তুমি 4-5টা প্যারাগ্রাফ করে লিখবা। এটাই হচ্ছে সিস্টেম। তাহলে এই সিস্টেমে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো। আর স্যাম্পল আমি পাঠাই দেবো ইনশাল্লাহ, ওটা নিয়ে টেনশন করো না, ওটার উপর ডিপেন্ডেন্ট থাকিও না। আগে চেষ্টা করো, আমি চাচ্ছি যে তোমরা একটু চেষ্টা করো, বের করো তোমার যুক্তিটা কিরকম হয়েছে। আর আমি যদি স্যাম্পল পাঠাই সেই ধরনের যুক্তির মধ্যে মানে কিরকম উপস্থাপন করা হয়েছে, তখন একটু পরে হয়তো বুঝতে পারবে, কিন্তু উপস্থাপন করতে থাকো, ঠিক আছে? রাইটিং পার্টে টোটাল কত মার্কস থাকবে? ওই যে বললাম, যা যা আছে সবগুলো প্রায় 50-এর মতো থাকতে পারে। জি স্যার। প্রায় 50, হয়তো কিছুটা কম, 45 থেকে 55 এরকম হতে পারে। তাহলে আমি গড়ে ধরে নিয়েছি 50। 45-এর উপরে 50 অথবা 55, মানে 45 থেকে 55 এরকম একটা মার্কস থাকতে পারে, আছে। তাহলে ধরে নাও 50। আচ্ছা, আর ফনেটিক পার্টে হচ্ছে প্রায় 20-70, এখানে আছে প্রায় মনে করো 15। আর গ্রামার পার্ট, সর্বশেষ যে গ্রামার পার্টটা,
এই গ্রামার পার্ট তোমরা কি কি আলোচনা করেছিলাম? তোমরা তো আসলে একটু রিভিউ করে আসো নাই। গ্রামার পার্টে আমরা কি কি আলোচনা করেছিলাম মনে আছে কি? মনে নাই তোমাদের? স্যার প্রিপজিশন পড়াইছেন, সিকোয়েন্স অফ টেন্স পড়াইছেন। আচ্ছা, তারপর আচ্ছা ঠিক আছে, আমরা আর কি? স্যার ট্রান্সলেশন। ট্রান্সলেশন পড়িয়েছিলাম। কিরকম ট্রান্সলেশন পড়িয়েছিলাম? স্যার ট্রান্সলেশন, স্যার ট্রান্সলেশন। স্যার আপনি ওই ট্রান্সলেশন মানে কি? স্ট্রাকচার? স্যার ট্রান্সলেশন মানে ট্রান্সলেশন কি আমি সরাসরি মেসেজ আকারে কি ট্রান্সলেশন প্র্যাকটিস করেছি? না স্যার, প্যাসেজ আকারে না, জাস্ট একটা বাক্য দিয়েছেন, ওই বাক্য থেকে ইংলিশ করতে বলছেন। বুঝছি, ওইটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার। তাহলে কি স্যার আমরা এই স্ট্রাকচারটা পড়বো পরীক্ষার জন্য? আচ্ছা হ্যাঁ, এখন তোমাদের মানে মূল যে কথা সেটা হচ্ছে আমরা যত বাক্য লিখি সমস্ত বাক্যগুলো কিন্তু সারাউন্ডেড বাই দ্য টেন্স এন্ড দ্য স্ট্রাকচার। এই দুটো জিনিস দিয়ে কিন্তু সারাউন্ডেড, এই দুটো জিনিসের বাইরে যাবে না, একটা হয়তো স্ট্রাকচার না হয় টেন্স। সাউন্ডটা কম আসছে হ্যাঁ স্যার, সাউন্ড মানে মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে বলুন। আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম যে আমরা ইংরেজিতে যত সেন্টেন্স তৈরি করি, এখন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে ইংরেজিতে আমরা যত সেন্টেন্স তৈরি করি সমস্ত সেন্টেন্স গুলো টেন্সের ভেতরে অথবা স্ট্রাকচার বেসড, দুটোর একটা, টেন্সের ভেতরে। তাহলে এই ক্ষেত্রে আমরা অনেক বিষয় আলোচনা করেছিলাম যে আসলে আমাদের যে তিনটা ইনডিফিনিটের যে সেন্টেন্সের স্ট্রাকচার, এগুলোর ব্যবহার সবচেয়ে বেশি। এই কথাগুলো আমরা ক্লাসে অনেকবার বলেছিলাম। এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে কোনোভাবেই কোনো কালে কোনোভাবেই ভুলেও যাতে ভুল না হয় আমার কোনো ইংরেজি সেন্টেন্স। আমি যেটাই লিখি, আমি এসে লিখি আমি বানিয়ে লিখবো, আমি আর্গুমেন্টেটিভ রাইটিং লিখি আমি বানিয়ে লিখবো, আমি একটা কভার লেটার লিখি আমি বানিয়ে লিখবো, আমি জয়নিং লেটার লিখি আমি বানিয়ে লিখবো, আমি কোনো ইনফর্মাল লেটার লিখে আমি বানিয়ে লিখবো, আমি অফিসিয়াল যে কোনো লেটার লিখে আমি বানিয়ে লিখবো, তাই না? আচ্ছা, তোমাদের অফিসিয়াল লেটার, মেমো, নোটিস, এজেন্ডা, মিনিটস বোধহয় পড়ানো হয়েছিল, মনে আছে কি? স্যার মেমো এগুলো পড়ানো হয়নি স্যার। এজেন্ডা, মিনিটস, নোটিস? না স্যার, কভার লেটার পড়ানো হয়েছিল, দেন ওটা পরীক্ষা, মানে কভার লেটার জয়েনিং দিছে, ওটা পরে একটা পরীক্ষা নিয়েছিলেন, ওটাতে কোশ্চেন করছিলেন, বাট মেমো এগুলো পড়ানো হয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে পড়ানোর নিয়ত ছিল, পরে তো আবার করোনা লেগে গেল আর কি। জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেহেতু পড়ানো হয় নাই সেগুলো বাদ, কিন্তু যা পড়ানো হয়েছে এগুলো যাতে খুব ভালো করে তোমরা উপস্থাপন করতে পারো, এই থাকবে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট। আচ্ছা, প্রেপোজিশনের ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম যে প্রেপোজিশন অফ প্লেস এন্ড প্রেপোজিশন অফ টাইম, এই দুটো বিষয় আমরা বলেছিলাম যে 90%-এরও বেশি, অথবা বলতে গেলে 100% শুধু প্রেপোজিশন অফ প্লেস অথবা প্রেপোজিশন অফ টাইম দিয়ে কিন্তু আমরা ইংরেজি বাক্য শেষ করতে পারি, আমরা কথাবার্তা বলতে পারি আমাদের ডে টু ডে কনভারসেশন। এইটার উপর ভিত্তি করে আমরা প্রেপোজিশন অফ প্লেস এন্ড প্রেপোজিশন অফ টাইম খুব সুন্দর করে আলোচনা করেছিলাম, সবার মনে থাকার কথা, এবং ওই জায়গা থেকে পরীক্ষায় আসছে শুধু প্রেপোজিশন অফ প্লেস এন্ড প্রেপোজিশন অফ টাইম, টাইমের ভেতরে 24 ঘন্টার ভেতরে কতগুলো পয়েন্ট আছে, হ্যাঁ কতগুলো টেকনিক আছে, 24 ঘন্টার বাইরে গিয়ে 2-4-5টা খুব শর্টকাট খুব সুন্দর টেকনিক আছে, এর বাইরে আর কিছু নাই। এরপর প্লেস এর ক্ষেত্রে আমরা খুব শর্টকাট কিছু টেকনিক আলোচনা করেছিলাম, তাই না? এই শর্টকাট টেকনিক গুলো মনে আছে তো সবার? মনে আছে না? জি স্যার। মাশাআল্লাহ। তো এই শর্টকাট টেকনিক গুলো আমরা যেহেতু আলোচনা করেছি, প্রেপোজিশন বলতে এই প্রেপোজিশন অফ প্লেস এন্ড প্রেপোজিশন অফ টাইম থেকেই পরীক্ষায় আসছে, তাহলে এটা একটা তোমরা পেয়ে গেলা এবং ফুল মার্কস পেয়ে যাবা যদি ঠিকমতো আনসার করতে পারো। এবং আমি ক্লাসে যা আলোচনা করেছি সেগুলোর উপর ভিত্তি করে, এর বাহিরে কিছু না। এবং আমরা বলেছিলাম যে দুনিয়ার যত প্রেপোজিশন অফ প্লেস তোমরা সব পারবা, এবং দুনিয়ার যত প্রেপোজিশন অফ টাইম সব তোমরা সব পারবা, এবং পারারই কথা, তাই না? তোমরা প্র্যাকটিস করেছিলে, পেরেছিলে অনেকেই, মাশাআল্লাহ অনেক ভালো করেই, তাহলে এগুলো সহজ তোমরা পারবা। সাবজাংটিভ সেন্টেন্স, হ্যাঁ বিশেষ করে তোমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্টস, তোমাদের আমেরিকার দিকে সবচেয়ে বেশি হওয়ার কথা, স্কলারশিপ হওয়ার কথা। আমেরিকানরা কিন্তু বেশি সাবজাংটিভ সেন্টেন্স ব্যবহার করে, এবং সাবজাংটিভ সেন্টেন্স গুলো কিন্তু আমরা ক্লাসে প্র্যাকটিস করেছিলাম, মনে আছে কি? জি স্যার। পরীক্ষায় কিন্তু আসছে এটা থেকেও, ঠিক আছে? তাহলে এগুলো খুব ভালো করে আবার রিভিউ করে ফেলবা।
আচ্ছা, তারপর এরগেটিভ সেন্টেন্স এবং সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন মূলত টেন্স বেসড হবে, স্ট্রাকচার বেসড হবে। এটাও তোমরা বেশ পারো এবং আমরাও ফাঁকে ফাঁকে আলোচনা করেছিলাম এই বিষয়গুলো ক্লাসে। বারবার বলেছিলাম যে শুদ্ধ সেন্টেন্স আমাদের তৈরি করতে হবে, এটাই। এখন এই শুদ্ধ সেন্টেন্স তৈরি করতে আমাকে কি জানতে হবে আর আমি কি জানি না এটা আমাকে চেক করতে হবে। মানে আমার দুর্বলতা কোথায়। শুদ্ধ সেন্টেন্স তৈরি করতে তিনটা জিনিস যথেষ্ট, বারবার বলছি তিনটা জিনিস যথেষ্ট। পার্টস অফ স্পিচ থেকে মাত্র নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, সর্বোচ্চ অ্যাডভার্ব, এই চারটাকে আমরা কিওয়ার্ড বলি। বাকি যে পার্টস অফ স্পিচ গুলো আছে সেগুলো আসলে কিওয়ার্ড না। প্রেপোজিশন কোনো মিনিং নাই, এরা কোনো আইডিয়া বেয়ার করে না। কনজাংশন কোনো মিনিং নাই, এরা কোনো আইডিয়া বেয়ার করে না। ইন্টারজেকশন তেমন কোনো মিনিং নাই, এরা কোনো আইডিয়া বেয়ার করে না। প্রোনাউন তেমন কোনো মিনিং নাই, এরা নাউনকে নির্দেশ করে। তাহলে প্রোনাউন মানে নাউন, নাউন মানে প্রোনাউন, কেমন? তাহলে এই জিনিসগুলো বা তাহলে মূল শব্দ হচ্ছে তিনটা। একটা হচ্ছে নাউন, যেটার অর্থ আমরা পারি না, আমাদের পারতে হবে, যেটা কি আইডিয়া বেয়ার করে। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটার অর্থ আমরা পারি না, যেটা কি আইডিয়া বেয়ার করে। একটা হচ্ছে ভার্ব, যেটার অর্থ আমরা পারি না, সেটা কি আইডিয়া বেয়ার করে। এরপর এই কাজগুলো কখন কোথায় কিভাবে হয় এটা প্রকাশ করার জন্য আমাদের অ্যাডভার্বের ব্যবহার হয়। এই চারটা জিনিস প্লাস টেন্সের মধ্যে আমি বলেছি নাম্বার 1 এ 90% আপ ব্যবহার হয় ইনডেফিনিট, তারপরে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহার হয় পারফেক্ট, সকল পারফেক্ট, তৃতীয় সর্বোচ্চ ব্যবহার হয় সকল কন্টিনিউয়াস। কেমন? এগুলো দিয়ে আমাদের সারা জীবন চলে যেতে পারে, কেমন? তাহলে এগুলো। এরপর হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। তো এইটা জাস্ট টেন্স আর পার্টস অফ স্পিচের 4 প্রকারের শব্দ, এগুলো দিয়েই বাক্য তৈরি করা, শুদ্ধ করে বাক্য তৈরি করা। এখানে আর কিচ্ছু নাই। এই যত গ্রামার বের হয়েছে এই সেই, এগুলো সাধারণত পরীক্ষার জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য বের করা হয়েছে এবং এগুলো দরকারও। আসলে কেন দরকার? কারণ ওই জায়গাগুলোতে আমরা ভুল করি এবং সেই কারণে ওই জায়গাগুলো থেকে বারবার পরীক্ষায় হয়। এই যে তোমার মনে করো যে আইএলটিএস এর যে বিষয়, ওরা তো গ্রামাটিক্যাল অ্যাকুরেসি খুব শুদ্ধ করে। তুমি এক পৃষ্ঠা লিখেছো, ওইটাকে ওরা 5 বার করে চেক করবে, 2 বার করে চেক করবে। সাধারণত 2 বার করে চেক করার কথা, হ্যাঁ 2 বার করে চেক করার কথা। এটাকে আবার আরো এক্সটার্নাল আরো এভাবে 2 বার করে 4 বার। দেখা গেল কোনো এক্সটার্নাল 2 বারে বুঝে নাই, সে চাইলে আরো একবার পড়বে, আরো একবার পড়বে, তার তো কোনো সমস্যা নেই। যাই হোক, যেটা বলছিলাম যে দুর্বলতা কোথায় সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। সে কারণে জিআরই, জিম্যাট বলো, আইএলটিএস বলো বা টোফেল বলো, যে ইন্টারন্যাশনাল এক্সাম গুলো, অথবা আমাদের দেশে যেই কম্পিটিটিভ এক্সাম, সমস্ত এক্সাম গুলোতে কিন্তু এই কিছু বিষয় নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়, যে জায়গাগুলোতে আমরা ঘুরে ফিরে ভুলভাল করি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমাদের খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। গ্রামাটিক্যাল পয়েন্ট থেকে 20 নাম্বার থাকবে, একটু লিখে রাখো। গ্রামার অংশ থেকে 20 নাম্বার থাকবে, 20 নাম্বার। কেমন? তাহলে 20 নাম্বার থেকে কি কি থাকবে? প্রথম কথা হচ্ছে প্রেপোজিশন তো আছেই, মাস্ট। এরপর হচ্ছে সাবজাংটিভ তো আছেই। এরপর রাইট ফর্ম অফ ভার্ব, আমরা যেটা বলি সেন্টেন্স কারেকশন, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেন্টেন্স কারেকশন, টেন্স, সবগুলো কিন্তু একই কথা একটাই, জাস্ট সাবজেক্ট দিয়ে আমি সেন্টেন্স তৈরি করব। এমন কোন সেন্টেন্স নাই যেখানে নাউন নাই, এমন কোন সেন্টেন্স নাই যেখানে অ্যাডজেক্টিভ নাই, এমন কোন সেন্টেন্স নাই যেখানে ভার্ব নাই। কেমন? তাহলে কোনো না কোনো সেন্টেন্সে হয়তো নাউন আছে, অথবা অ্যাডজেক্টিভ আছে, অথবা ভার্ব আছে। এরপর এইগুলোকে প্রকাশ করার জন্য প্লেস এবং ম্যানার এবং টাইম প্রকাশ করার জন্য অ্যাডভার্বের ব্যবহারটা আসে। কেমন? তাহলে এগুলো দিয়ে শুদ্ধ সেন্টেন্স তৈরি করা, এগুলোর উপর পরীক্ষার প্রশ্ন থাকতে পারে, রাইট ফর্ম অফ ভার্ব, সিম্পল কথা। আচ্ছা, তাহলে গ্রামার অংশ থেকে 20 মার্কের প্রশ্ন থাকবে। ঠিক আছে স্যার? ট্রান্সলেশনটা কি স্ট্রাকচার ট্রান্সলেশন আসবে, তাই না? স্ট্রাকচার ট্রান্সলেশন আসতে পারে। যেমন মনে করো যে যদি বিষয়টা এরকম হয় যে আই ডোন্ট ফিল লাইক রিডিং মোর, আমার আর পড়তে ইচ্ছা করছে না, কেমন? আই ডোন্ট ফিল লাইক রিডিং মোর,
এটা ধরো যে এরকম আসতে পারে যে ডু নট ফিল এরপরে লাইকের মধ্যে টু লাইক দেওয়া হলো অথবা শুধু লাইক দেওয়া হলো, এভাবে মনে করো একটা সেন্টেন্স স্ট্রাকচার আসতে পারে, মানে একটা রং সেন্টেন্স দেওয়া হলো, মানে স্ট্রাকচারকে রং ভাবে ওখানে দেওয়া হলো, তোমাকে শুদ্ধ করতে হবে সেন্টেন্স। একটা সেন্টেন্স দেখে বুঝে ফেলতে হবে এই সেন্টেন্সটার কোথায় গন্ডগোল আছে, রোগটা কোথায়। বুঝতে পেরেছো কথা? জি স্যার। টেন্স রিলেটেড প্রবলেম আছে, না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে প্রবলেম আছে, হ্যাঁ, নাকি জিরান পার্টিসিপল নিয়ে প্রবলেম আছে, এই বিষয়গুলো এগুলো একেবারে কমন কথা, এগুলো তোমরা পড়ে আসছো, এগুলো একেবারেই সিম্পল কথা। কেমন? এটা দেখে বুঝে ফেলতে হবে এর গন্ডগোলটা কোথায়। তাহলে গ্রামারের এই অংশগুলো থেকে তোমাদের 20 নাম্বারের পরীক্ষায় আসতে পারে। কেমন? হ্যালো? জি স্যার, জি জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে দ্যাট এবং উইচ এর মধ্যে যে সেন্টেন্সের মধ্যে আমরা মানে সেন্টেন্স রিলেটেড যে জায়গাগুলোতে আমরা ভুল করি, দ্যাট এবং উইচ, দ্যাট এবং উইচ এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় দেয়া আছে, সেট করা আছে। তাহলে এটা তোমরা এসএসসি এসএসসি তে পড়ে আসছো, এটা এটা তোমরা পারবা, এটা তোমরা পারার কথা, খুব সহজ একটা বিষয় দ্যাট এবং উইচ এর যে ব্যবহারটা, তাই না? স্যার এটাকে লিঙ্কিং ভার্ব হিসেবে আসবে নাকি, মানে সরি লিঙ্কিং হিসেবে আসবে? না, এটা এরকম হতে পারে যে নিচের বাক্যগুলোতে কোথায় দ্যাট বসবে এবং কোথায় উইচ বসবে, দুটো অপশনে দেয়া থাকবে, দ্যাট অবলিক মানে স্ল্যাশ উইচ, তোমাকে একটা চুজ করতে হবে কোনটাতে কি বসবে, কোনটাতে উইচ বসবে এবং কোনটাতে দ্যাট বসবে। ফিক্সড করে দ্যাটের জায়গায় উইচ বসাই দিলে হবে না, আবার উইচের জায়গায় দ্যাট বসাই দিলে হবে না। কেমন? এই অংশটা তোমাদের প্র্যাকটিস করানো হয়েছিল বোধহয় ক্লাসে। জি স্যার। ক্লাসে প্র্যাকটিস করানো হয়েছিল। কেমন? আচ্ছা, তাহলে এটা থেকেও তোমাদের পরীক্ষায় আসতে পারে, এটা খুব ভালো করে একটু পড়ে ফেলবা। বুঝতে পেরেছো কথা? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে একটা বাক্য একটু লিখো তো। হ্যালো, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে একটা বাক্য একটু লিখো যে দিস ইজ দ্য বুক this is the book that slash which I bought this morning. লিখেছো? This is the book that oblique which I bought this morning. এখানে তো হুইস হবে। রহমত খান, হুইচ হবে, তারপর আর আর কেউ? ইয়েস স্যার, হুইচ হবে। হুইচ হবে, ভেরি গুড। শাহিনুর? হুইচ হবে স্যার। মঞ্জুর আহমদ, ভেরি গুড, হুইচ হবে। তারপর আর? আচ্ছা আচ্ছা, এখানে হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। আচ্ছা, শুনতে পারলে তোমরা একটু মিউট করো, তোমাদের ওখান থেকে সাউন্ড আসছে, সবাই একটু মিউট করো। আচ্ছা জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এই জায়গায় উইচ দিলে পুরো বাক্যটাই ভুল। তিনজন বলেছো, আনসার করেছো, তিনজনের আনসারটা ভুল, 1 নাম্বার চলে গেল। প্রশ্ন, কেন এখানে উইচ বসবে না? এবং উইচ দিলে তোমরা তিনজন আনসার করেছো না, 3-4 জন, তাহলে 1 নাম্বার কেটে গেল, চলে গেল নাম্বার 1, তিনজনের 3 নাম্বার চলে গেল, ওখানে থাকবেই 5 নাম্বার। কেমন? তো এক্ষেত্রে আমাদের একটু খেয়াল করতে হবে, এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে খুব ভালোভাবেই পড়েছো, রিলেটিভ প্রোনাউন তোমরা খুব ভালোভাবেই পড়েছো। আচ্ছা,
তাহলে বাক্যটা কি ছিল? দিস ইজ দ্য বুক দ্যাট অবলিক হুইচ আই বট দিস মর্নিং। বাক্যটা এরকম ছিল। আচ্ছা, এই দ্যাট এবং উইচ আমরা কোথায় বসাবো এই নলেজটা আগে আমার থাকতে হবে। কেমন? দুটোর অর্থ কিন্তু এই একই, একই না? উইচ এটা সেই বই যেটা আমি আজ সকালে কিনেছিলাম, বাক্যের অর্থ তো এটা। হ্যাঁ, তাহলে উইচ যেটি অথবা দ্যাট যেটি, বাংলা কিন্তু অর্থ একই, কিন্তু ইংরেজিতে ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে যে জাস্ট লিখো তোমরা, বলছি যে দ্যাট ব্যবহৃত হবে কোথায়, এটা মনে রাখলে হবে। একটা দ্যাট কোথায় ব্যবহৃত হবে? দ্যাট নাম্বার ওয়ান, দ্যাট ব্যবহৃত হবে রেস্ট্রিকটিভ ক্লজে, ডিফাইনিং ক্লজে, ইসেনশিয়াল ক্লজে। আবারও বলছি, দ্যাট ব্যবহৃত হবে রেস্ট্রিকটিভ ক্লজ অথবা ডিফাইনিং ক্লজ অথবা ইসেনশিয়াল ক্লজ। বুঝতে পেরেছো কথা? কেউ একজন বলো তো কি বলেছি? রেসপেক্টিভ ক্লজ, ডিফাইনিং ক্লজ, এসেনশিয়াল ক্লজ। হ্যাঁ, আচ্ছা, তাহলে একেবারেই সহজ কথায় বলতে গেলে, সহজ কথায় বলতে গেলে যেই ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। আমার কথা শোনা যাচ্ছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে একদম ক্লিয়ার করে বলতে গেলে যেই ক্লজটা, যেই বাক্যের অংশটা, ক্লজ মানে বাক্যাংশ, যেই বাক্যের অংশটা ওই বাক্যের জন্য ফরজ, ইসেনশিয়াল, ইম্পর্টেন্ট, ভাইটাল, মোস্ট ইম্পর্টেন্ট, সেই ক্লজের আগে দ্যাট বসবে। আর যেই ক্লজটা ওই বাক্যের জন্য ইম্পর্টেন্ট নয়, সেই বাক্যের ক্লজের আগে উইচ বসবে। এক কথায় শেষ। বুঝতে পেরেছো কথা? কারো কোনো কনফিউশন আছে? স্যার এখন এটা আমি আইডেন্টিফাই কিভাবে করব? ধরেন আপনি যে এটা দিয়েছেন এক্সাম্পলটা, দিস ইজ দ্য বুক দ্যাট অবলিক হুইচ আই বট দিস মর্নিং। এখন আমি কিভাবে বুঝবো এটা কি ইম্পর্টেন্ট মানে এটার সাথে নাকি নন ইম্পর্টেন্ট, এটা কি স্যার বলবেন? বুঝতে পারতেছি না বিষয়টা। আচ্ছা আচ্ছা, এখন আমি যদি বলি দিস ইজ দ্য বুক দ্যাট আই বট দিস মর্নিং, বাক্য কিন্তু এটাই, তাই না? দিস ইজ দ্য বুক দ্যাট আই বট দিস মর্নিং। আচ্ছা, দ্যাট এর পরের অংশ থেকে তুমি বাদ দিয়ে দাও, তাহলে বাক্যের কতটুকু অংশ থাকে দেখো, দিস ইজ দ্য বুক। এখন আমি যদি কাউকে বা তোমাকে যদি আমি বলি দিস ইজ দ্য বুক, এটা সেই বই, এই কথা বলে কি আমি চুপ থাকতে পারবো? না স্যার। আমাদের বাক্যটা না, স্যার। কমপ্লিট হয়েছে? হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে যে তার পরের বাক্যাংশটা অবশ্যই ইম্পর্টেন্ট এই পূর্ণ বাক্যের জন্য। বুঝতে পেরেছো কথা? স্যার তাহলে স্যার সেটা তো হুইসের জি, ক্ষেত্রে স্যার। পরের বাক্যটা অবশ্যই প্রয়োজন স্যার। আপনি পরের বাক্যটা যদি না দেন হুইসের ব্যবহার, সেক্ষেত্রে তো পরের অংশ না হলে তো অর্থের পূর্ণতা পাবে না। তো হুম। সেই ক্ষেত্রে কিভাবে বুঝবো? সেটাই তো বলছি, যেহেতু অর্থের পূর্ণতা যদি না পায় তখন সেখানে দ্যাট বসবে। স্যার অর্থের পূর্ণতা পাচ্ছে এরকম একটা এক্সাম্পল একটু বলেন তো, যেখানে হুইস বসবে অর্থের পূর্ণতা পাচ্ছে যেখানে। অবশ্যই আমি অনেকগুলো এক্সাম্পল দিচ্ছি, তোমরা খাতা কলম তো আছে সবার সাথে, আছে না? জি স্যার। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা সবার ক্লিয়ার কিনা? একদম সিম্পল কথা, যেই বাক্যাংশটা ওই বাক্যের জন্য ইম্পর্টেন্ট, সেই বাক্যাংশের আগে মানে সেই ক্লজের আগে দ্যাট বসবে। এক নাম্বার কথা। দুই নম্বর কথা হচ্ছে, যে বাক্যাংশটা ওই বাক্যাংশের জন্য ইম্পর্টেন্ট নয়, সেই জায়গায় উইচ বসবে। এই কথাটা ক্লিয়ার? ইম্পর্টেন্ট হলে দ্যাট, ইম্পর্টেন্ট না হলে উইচ। এটা হচ্ছে এক নাম্বার কথা। দুই নম্বর কথা হচ্ছে উইচ এর আগে কমা বসবে, কিন্তু দ্যাট এর আগে কমা বসবে না। এটা হচ্ছে দুই নাম্বার পয়েন্ট। কথাটা বুঝছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এই বিষয়টা তো সবার ক্লিয়ার, একদম সিম্পল কথা।
মানে ইম্পর্টেন্ট ক্লজ হলে যে ক্লজটা না দিলে বাক্যটা হবে না, এরকম হলে দ্যাট বসাবো। আর যে ক্লজটা ছাড়া বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে সেই ক্ষেত্রে আমি উইচ বসাবো। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে উইচের আগে একটা কমা বসবে। এটা হতে পারে বাক্যের মাঝখানে হলে উইচের আগে পরে কমা বসবে, আর বাক্যের শেষের দিকে অল হলে শুধু উইচের আগে একটা কমা বসবে। শেষ কথা। কথা ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা জাস্ট একটু দেখি। তোমরা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, একটু তোমরা একটু দেখো তো এই বাক্যগুলোতে কোথায় কি বসবে, তখন আইডিয়াটা আরো বেশি ক্লিয়ার হবে। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো, স্যার এখনো blank. আসে নাই স্যার, আসতে স্যার এখনো আসছে না, দেখতে পারতেছি না এখনো। জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? এখন আবার ব্ল্যাঙ্ক স্যার হয়ে গেছে। স্যার ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এখন আসছে। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই বাক্যগুলো একটু লিখো তো তোমরা খাতায়। বাক্যটাকে একটু পড়ে শোনাও তো আমাকে। The contract that defines my work hours is on your desk. ভেরি গুড। হ্যাঁ, লিখো তাহলে। এই দুটো বাক্য। আমাদের তোমরা একটু মিউট করো প্লিজ, সাউন্ড আসতেছে, একটু মিউট করো। লিখো এই 5টা বাক্য লিখো। স্যার লেখা হয়েছে।
সবার শেষ? আচ্ছা, তাহলে এবার বলো তো এই জায়গায় কোথাও কোনো ভুল আছে কিনা, বা থাকলে কি হতো? স্যার ফার্স্টটা ভুল আছে, না না ফার্স্টটা সঠিক আছে, সরি স্যার। স্যার থার্ড নাম্বারটা ভুল আছে স্যার, থার্ড নাম্বারটা। থার্ড 1 2 3। আচ্ছা, থার্ড নাম্বারটা আমরা ভুল বলছি না? আচ্ছা শেষের তিনটা। আচ্ছা, তারপর 2 3 4 5 স্যার শেষের তিনটা ভুল। সবগুলোই You should take the job that- শেষের তিনটা ভুল। স্যার চতুর্থ নাম্বারটাও ভুল। চতুর্থ নাম্বারটা স্যার 3 নাম্বারটা ভুল, বাকি 4টা ঠিক আছে। সবগুলো সঠিক। 4টা ভুল, শেষের 4টা ভুল। স্যার এখানে লাস্টের 4টা ভুল, প্রথমটা সঠিক। প্রথমটা সঠিক, লাস্টে 4টা ভুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলেরা অনেককেই বলেছ, ফিমেল একটা ভয়েস পেলাম। আর ফিমেলদের মধ্যে আর কেউ আছো? আচ্ছা আচ্ছা, আমরা দেখি। ছেলেরা কেউ কেউ বলছে প্রথমটা ভুল, বাকি সব না, প্রথমটা সঠিক। সঠিক, বাকি সবগুলো ভুল। আবার কেউ কেউ বলছে সবগুলো ভুল, কেউ কেউ বলছে 2 3 4 5 ভুল শুদ্ধ, এরকম বলছে, তাই না? আচ্ছা, আমরা দেখি, একটু চেক করে দেখি। প্রথম বাক্যটা কি? দ্য কন্ট্রাক্ট দ্যাট ডিফাইন্স মাই ওয়ার্ক আওয়ার্স ইজ অন ইওর ডেস্ক, তাই না? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন এই জায়গায় কি দিবা তুমি? স্যার দ্যাট ফর দিব এখানে। দ্যাট হবে। কারণ এখানে দা কন্ট্রাক্ট বললে স্যার এখানে অর্থের পরিপূর্ণতা পাচ্ছে না, আমাকে পরিপূর্ণ অর্থের জন্য আমাকে নেক্সট ক্লোজটা নিতে হচ্ছে। তো আমরা জানি যদি অর্থের পরিপূর্ণতার জন্য পরের অংশটা ইম্পর্টেন্ট হয়, সেখানে দ্যাট ব্যবহার করতে হবে। আচ্ছা, ভেরি গুড। তাহলে এটা একটা সুন্দর পয়েন্ট বলেছো। দা কন্ট্রাক্ট বললে, আচ্ছা দা কন্ট্রাক্ট বলে দ্যাট এর পরের অংশটা আমরা বাদ দিই। দা কন্ট্রাক্ট ইজ অন ইওর ডেস্ক, এটা বাক্য হয়েছে কিনা? দা কন্ট্রাক্ট ইজ অন ইওর ডেস্ক পূর্ণ বাক্য হয়েছে, কিন্তু দ্যাট ডিফাইন্স মাই ওয়ার্ক আওয়ার্স এটা বাদ দিলে দ্য কন্ট্রাক্ট ইজ অন ইওর ডেস্ক, চুক্তিটি তোমার ডেস্কের উপর আছে, এতটুকু বললে বাক্য পরিপূর্ণ, মানে বাক্যটা কমপ্লিট কিনা? স্যার এখানে একটা কোশ্চেন আছে স্যার। বলো। স্যার যেহেতু এখানে দা কন্ট্রাক্ট বলছে স্যার, দা মানে তো নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেজন্য একটা পয়েন্ট যেমন ডিফাইন্স মাই ওয়ার্ক ছাড়া তো এটা হবে না। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, এই জায়গায় আমাদের বুঝার বিষয়, আসলে কন্ট্রাক্ট বলতে ডেস্কের উপর তো আরো অনেকগুলো কন্ট্রাক্ট থাকতে পারে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এই জায়গায় যেহেতু আমি কোনটা, দ্যাট ডিফাইন্স মাই ওয়ার্ক আওয়ার্স, যেটা আমার কাজের সময়কে ডিফাইন করে, সেই কন্ট্রাক্টটা তোমার ডেস্কের উপর আছে, তাহলে এই জায়গায় স্পেসিফিক হয়ে গেল এবং বাক্য তার পরিপূর্ণতা পেল। একটা হচ্ছে বাক্য কমপ্লিট হওয়া, আর একটা হচ্ছে বাক্য অর্থের দিক থেকে পরিপূর্ণ হওয়া। বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে সেই যুক্তিতে তোমরা বলতে চাচ্ছ যে এখানে এই ক্লজটা খুব ইম্পর্টেন্ট, সে কারণে আমরা দ্যাট বসাবো। ঠিক আছে, আমরা ধরে নিলাম দ্যাট বসাবো, যেহেতু এখানে দরকার আছে। 2 নাম্বারটা কি? Janice called the bakery that makes Don's favorite cake. হ্যাঁ, বলো। স্যার এটা ভুল আছে। ঠিক মনে হচ্ছে। আচ্ছা, ঠিক মনে হচ্ছে, ভুল মনে হচ্ছে, ভুল মনে হচ্ছে, আগের লজিক এটা স্যার এখানেও দ্যাট ঠিক আছে। এখানেও দ্যাট ঠিক আছে, ভেরি গুড। কেন? কারণ জেনিস কল দ্য বেকারি, যিনি ওই বেকারিকে কল করলো, দ্যাট মেক্স জনস ফেভারিট কেক, কেমন, যেটা জনসের প্রিয় কেক বানায়, সেটাকে সে কল করলো, তাই তো? তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই জায়গায় আমরা দেখছি যে এই ক্লজটাও পরিপূর্ণতার জন্য এই বাক্যে দরকার আছে, তাহলে দ্যাট ঠিক আছে। তারপরের বাক্যটা একটু দেখো তো। এটা ভুল আছে, এখানে হুইচ হবে। ভুল হবে। তাহলে এই জায়গায় আমরা দেখছি যে আই ওয়ান্ট আ কার দ্যাট অ্যাক্সিলারেটস কুইকলি, কেমন? জি স্যার। আচ্ছা, এই জায়গায় এই বাক্যটা কেন ভুল? স্যার এখানে লাস্ট অংশ না হলো সমস্যা নাই।
মানে লাস্টের এটার দরকার নাই। জি স্যার, কারণ এখানে একটা কার মানে যে কোনো একটা কার কিনলেই হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমি যদি কোনো দোকানে যাই, যাওয়ার পরে আমি দোকানদারকে মানে একটা কার শপে গেলাম, কার শপে যাওয়ার পরে আমি বললাম আই ওয়ান্ট আ কার, আমি একটা গাড়ি চাই, তাই না? জি স্যার। আচ্ছা, এখন এর পরের অংশ দ্যাট অ্যাক্সেলারেটস কুইকলি, যেটা খুব দ্রুত তার গতি বৃদ্ধি করে, অথবা যেটা সস্তা, অথবা যেটা সুন্দর, অথবা যেটা দামি। দ্যাট এর পর আমরা এই জায়গায় অনেকগুলো ক্লজ যুক্ত করতে পারি, পারি না? জি স্যার। চিপ যেটা সস্তা, দ্যাট ইজ কস্টলি যেটা দামি, দ্যাট ইজ বিউটিফুল যেটা সুন্দর, কেমন, দ্যাট ইজ পিক যেটা বড়, দ্যাট ইজ মেডিওকার যেটা মাঝারি সাইজের, দ্যাট ইজ স্মল যেটা ছোট, দ্যাট ইজ দ্যাট অ্যাক্সিলারেটস স্লোলি। বলতে পারি না? ইয়েস স্যার। বলতে পারি। তাহলে যেহেতু বলতে পারি, এখন আমি একটা কারের দোকানে গিয়ে যদি বলি আই ওয়ান্ট এ কার, তখন সেই কারের দোকানদার মালিক জিজ্ঞেস করবে হোয়াট টাইপ অফ কার ডু ইউ ওয়ান্ট, হোয়াট টাইপ অফ কার ডু ইউ ওয়ান্ট টু বাই। এই প্রশ্নের উত্তরে কিন্তু এতগুলো উত্তর চলে আসে। দ্যাট অ্যাক্সেলারেটস কুইকলি, দ্যাট অ্যাক্সেলারেটস স্লোলি, কেমন, দ্যাট ইজ চিপ, দ্যাট ইজ বিউটিফুল, দ্যাট ইজ বিগ, দ্যাট ইজ স্মল, দ্যাট ইজ মিডিওকার। কথাটা বোঝা গেছে? ইয়েস স্যার। তাহলে যে কথা শোনার পর বক্তা প্রশ্ন করে বসবে, তার মানে বোঝা যাচ্ছে যে আমার কথাটা মিনিং এর দিক থেকে ইনকমপ্লিট। গ্রামাটিক্যালি বাক্যটা কমপ্লিট, কিন্তু মিনিং এর দিক থেকে ইনকমপ্লিট, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এই জায়গায় দ্যাট এর পরের অংশটা, অর্থাৎ একটা স্পেসিফাইং ইনফরমেশন দরকার আছে কিনা এই বাক্যে। জি স্যার। এখন মনে করো তুমি লাইব্রেরিতে গেলা, আচ্ছা আমি আরো সহজ করে বলছি। এখন মনে করো তুমি লাইব্রেরিতে গেলা, লাইব্রেরিতে গিয়ে বললা যে আই ওয়ান্ট আ বুক, আমি একটা বই চাই, আমি একটা বই চাই। এরকম বললে কি সে তোমাকে বই দেবে? না স্যার। দেবে না। তাহলে দিস ইজ, এটা কিন্তু গ্রামাটিক্যালি একটা পূর্ণ বাক্য। আই ওয়ান্ট আ বুক, এটা গ্রামাটিক্যালি একটা কারেক্ট সেন্টেন্স না? অবশ্যই সেন্টেন্স। কিন্তু মজার বিষয় হচ্ছে সিম্যান্টিক্স নামের একটা পয়েন্ট আছে। সিম্যান্টিক্স মানে হচ্ছে অর্থতত্ত্ব। তোমরা বাংলা গ্রামারেও পড়ে আসছো, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব, গ্রামারের বিভিন্ন পোরশনগুলো তোমরা পড়ে আসছো না জি স্যার। জি স্যার। জি স্যার। সিম্যান্টিক্স একটা কথা আছে যে গ্রামাটিক্যালি একটা বাক্য শুদ্ধ হলো, সিম্যান্টিক্যালি একটা বাক্য পরিপূর্ণ কিনা সেটা কিন্তু আমাকে দেখতে হবে। হ্যাঁ, তো লাইব্রেরিতে গিয়ে তুমি যদি বলো আই ওয়ান্ট এ বুক, আমি একটা বই চাই, ওই লাইব্রেরিম্যান তোমাকে কোনোদিন একটা বই দেবে না, কারণ সে কিন্তু তোমার স্পেসিফিক কোনো ইনফরমেশন পায় নাই। তুমি যদি বলো আই ওয়ান্ট আ বুক দ্যাট টিচেস কম্পিউটার স্কিল, দ্যাট টিচেস ইংলিশ গ্রামার, হতে পারে না? হতে পারে। তাহলে সে তোমাকে মোটামুটি একটা সে সূত্র পেলো, একটা স্পেসিফিক ইনফরমেশন। কথাটা বোঝা গেছে? তাহলে এই বাক্যে দ্যাটটা ঠিক আছে না ভুল? স্যার ঠিক আছে। ঠিক আছে। এর পরের বাক্যটাতে যাও তো। এটা দ্যাটই হবে। এই বাক্যটাও ঠিক আছে। আর কারো কোনো, একটু দ্রুত বলো প্লিজ। দ্যাটই হবে স্যার। দ্যাটই হবে, কারণ ইউ শুড টেক দ্য জব, তোমার ওই জবটাই নেওয়া উচিত, দ্যাট পেজ দ্য মোস্ট, যেটা সবচেয়ে বেশি তোমাকে পে করে, মানে সবচেয়ে বেশি টাকা পাবা, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানেও কি দ্যাটটা বসবে, কারণ এখানে ইউ শুড টেক দ্য জব, হ্যাঁ তোমার জবটা নেওয়া উচিত, কোনটা? দ্যাট পেজ দ্য জব, এভাবে। আচ্ছা, তারপর একটা বলো তো, লেটস অর্ডার দ্য ওয়াইন। এটাও ঠিক। এই বাক্যতেও দ্যাট হবে। দেখো দ্যাট। তাহলে এবার বিষয়টা বুঝতে পেরেছো দ্যাট কোথায় হবে, কেন হবে? ইয়েস স্যার। তাহলে এবার একটা বাক্য লিখো, এবার আমরা উইচ দিয়ে কথা বলি। এই দ্যাটের বিষয়টা ক্লিয়ার তো? দ্যাটের বিষয়টা ক্লিয়ার না হলে আবার উইচে গেলে গন্ডগোল লাগবে। দ্যাটের বিষয়টা ক্লিয়ার, গন্ডগোল লাগে কিন্তু দ্যাট নিয়ে।
আমার কথাটা বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে দ্যাট এর বিষয়টা এ পর্যন্ত ক্লিয়ার কিনা, যে একটা বাক্য গ্রামাটিক্যালি শুদ্ধ হলো সিমেট্রিক্যালি শুদ্ধ কিনা, পরিপূর্ণ কিনা। হ্যাঁ, whether the sentence is accomplished or not. কমপ্লিট এবং accomplished এর মধ্যে পার্থক্য আছে। শুন, আচ্ছা, তাহলে এই দ্যাট নিয়ে আমরা এখন ক্লিয়ার যে আমাকে খেয়াল করতে হবে গ্রামাটিক্যালি শুদ্ধ হওয়ার পরও সিমেট্রিক্যালি শুদ্ধ হয় কিনা। যদি শুদ্ধ না হয় তাহলে আমার এই জায়গায় দ্যাট বসানো বাধ্যতামূলক, আমাকে দ্যাট বসাতেই হবে। তাহলে দ্যাট ক্লিয়ার এখন। এবার লিখো তাহলে একটা বাক্য যেটাতে আমরা উইচ ব্যবহার করতে পারি। লিখো। I have a beautiful car in the garage. স্যার আবার বলেন। I have a beautiful car in the garage. স্যার লাস্টের অংশটুকু বুঝি নাই স্যার। In the garage. গ্যারেজ আর কি, তোমরা গ্যারেজ যেটাকে বলো, এটা শুদ্ধ উচ্চারণ গারাজ বলে ওরা, ব্রিটিশরা। লিখেছো? জি স্যার। কি লিখেছো? I have a beautiful car ইন দ্য গ্যারেজ। in the garage. এরপরে লিখো that oblique which. Is comfortable. লিখেছো? জি স্যার। That oblique which is comfortable. আচ্ছা, পুরো বাক্যটা বলো তো আরেকজনে। I have a beautiful car in the garage that or which is comfortable. আচ্ছা, তাহলে এবার বলো তো এই জায়গায় কি বসতে পারে? Which? স্যার হুইচ। Which sir? ভেরি গুড। স্যার হুইচ হবে? কেন কেন? একদম স্যার সহজ। সিমেন্টিক্যালি প্রথম মানে হুইচ ব্যতীত মানে প্রথমটা ঠিক আছে সেজন্য। ভেরি গুড, ভেরি গুড। এই তো বুঝে গেছো তোমরা। তাহলে যে জায়গায় দেখা যাবে যে ক্লজটা সিমেন্টিক্যালি দরকার নাই, গ্রামাটিক্যালি দরকার নাই, সিমেন্টিক্যালি দরকার নাই, তাহলে সেই জায়গায় দেখা গেল যে আমি উইচ বসাতে পারি এবং সেই জায়গায় আমি উইচ বসাবো। আর যে জায়গায় গ্রামাটিক্যালি এবং সিমেন্টিক্যালি ওই অংশটা দরকার, তখন সেই জায়গায় অবশ্যই আমাকে দ্যাট বসাতে হবে। বুঝা গেছে কথা? সহজ না? জি স্যার। আচ্ছা, যদি সহজ হয় তাহলে এখানে দুটো বাক্য তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই দুটো বাক্য একটু লিখে আমাকে একটু বলো তো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, হুইচের আগে তো স্যার এই ক্ষেত্রে আমরা কোনো কমা দেইনি স্যার, অনেক ক্ষেত্রে দিতে হবে এই জায়গায়। স্যার অনেক বইও, জি স্যার, স্যার অনেক বইও দেখা যায় যে হুইচের আগে কমা থাকে না। হ্যাঁ, এটা কিন্তু ভুল। এই যে থাকে না, এই কমা দিয়ে কিন্তু তোমার সেটের মধ্যে পরীক্ষা হয়, জিআরই জিমেটে পরীক্ষা হয়, জানো? জি স্যার। এই একটা কমার উপরে যে তুমি কমাটা না দেওয়ার কারণে পুরো বাক্যটা ভুল, এটাই তোমার আইএলসে ওরা ধরে, পাংচুয়েশন ধরে। তারপর তোমার জিআরই জিমেটে বাক্য দেখা যাচ্ছে শুদ্ধ, তাহলে ভুল কোথায়? ভুল হচ্ছে পাংচুয়েশনে, একটা কমা না থাকার কারণে পুরো বাক্যটা ভুল। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এবার এই যে এক্সাম্পল 2 এন্ড এক্সাম্পল 3 নামের দুটো বাক্য দেয়া আছে, তাহলে আমাকে একটু আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো তোমরা আসলে ঠিকমতো বুঝতে পারছো কিনা। এই দুটো বুঝতে পারলে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি এবং তোমরা আশা করছি পরীক্ষায় ভালো করে পারবা এবং ইন্টারন্যাশনাল এক্সামে খুব ভালো করে পারবা, আইএলটিএস জিআরই জিমেট সেটে। এই দুটো
দেখতে পাচ্ছ তোমরা এক্সাম্পল 2 এবং এক্সাম্পল 3 ল্যাপটপস এন্ড দ্য চেয়ার দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা তাহলে লিখো, একটু দ্রুত লিখো। লেখা হয়েছে। আচ্ছা সবার হয়েছে কি? আচ্ছা তাহলে একটু দেখো এই বাক্যে দ্যাট বসবে না উইচ বসবে? দ্যাট বসবে স্যার কেন স্যার বসবে? 2 আর নাম্বারটাই দ্যাট বসবে স্যার। 2 নাম্বারটাতে দ্যাট বসবে, আর 1 নাম্বারটাতে স্যার 2 আর 3 লিখতে বলছেন না, 2 নাম্বার এক্সাম্পল 2 আর এক্সাম্পল 3, হ্যাঁ 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 হ্যাঁ। মানে ফার্স্ট যেটা লিখছি ল্যাপটপের ওটাই হচ্ছে আপনার দ্যাট বসবে। আচ্ছা আর 3 3টা একটু ভাব, তিনিও তো দ্যাট। তো দুইটাই দ্যাট হবে। স্যার দুইটাই দ্যাট হবে স্যার, 2 3 দুইটাই দ্যাট। আচ্ছা আচ্ছা কেন দ্যাট হবে? আর স্যার কারণ স্যার প্রথমটাই ল্যাপটপে দ্যাট হওয়ার কারণ হচ্ছে এখানে ল্যাপটপ, এরপরে দ্যাট আর ইউজড হ্যাঁ ফর গেমিং, আমি বলতে পারি দ্যাট আর দ্যাট ইউজড ফর অপারেটিং, দ্যাট ইউজড ফর বিজনেস পারপাস, হ্যাঁ এরকম হতে পারে প্রত্যেক, যে কারণে এখানে আমার রিলেটেড দুইটা ক্লোজ যেখানে দ্যাট দিতে হবে আমাকে। আচ্ছা আচ্ছা উইচ কেউ আছো? উইচ কেউ বলবা? রেসপেক্টেড ক্লজ। উইচ কেউ বলবা? উইচ উইচ কোন গ্রুপ আছে? কেউ আছে কারো মনে হচ্ছে যে এই জায়গায় উইচ হবে? একটু একটু সাড়া দাও, না হয় আমি ধরে নেব যে সবাই দ্যাট দ্যাটের কথাই বলছে। উইচ আছে? নাই? আচ্ছা তাহলে এখানে দ্যাট বসবে কনফার্ম, তাই না? হ্যালো স্যার সেটাই তো মনে হচ্ছে আর কি। না 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 মনে হওয়া যাবে না, তাহলে এতক্ষণ আর কি আলোচনা করলাম? হ্যাঁ স্যার দ্যাটই হবে স্যার। মনে মনে হলে তো আর জানা না জানা সমান, পড়া না পড়া সমান, তাই না? মনে না হওয়ার জন্য আমাদের কনফার্ম করতে হবে, মনে হওয়া যাবে না। বিজ্ঞানে মনে এই ধরনের কোনো কথা নেই, প্রাথমিকভাবে হয়তো মনে হতে পারে, কিন্তু কনফার্ম একটা কংক্রিট আনসার দিতে হবে, হয় অর নট। তাহলে আমাদের খেয়াল করতে হবে এখানে প্রথমে যে কথাটা বলা হচ্ছে ল্যাপটপস দ্যাট আর ইউজড ফর গেমিং পারপাসেস, এটা হচ্ছে আমাদের ক্লজ, একটা ক্লজ এখানে দ্যাট ক্লজ দেওয়া আছে অথবা উইচ ক্লজ আমরা যেটা বলি। এরপরে বলা হচ্ছে আর ইউজুয়ালি মোর এক্সপেন্সিভ, মানে আর ইউজুয়ালি মোর এক্সপেন্সিভ। এখন আমরা যদি দ্যাট ক্লজের অংশটা যদি বাদ দিই তাহলে কিন্তু বাক্যটা হচ্ছে, গ্রামাটিক্যালি বাক্যটা হচ্ছে ল্যাপটপস আর ইউজুয়ালি মোর এক্সপেন্সিভ। এভাবে যদি আমি কথাটা বলি ল্যাপটপস আর ইউজুয়ালি মোর এক্সপেন্সিভ, তাহলে গ্রামাটিক্যালি বাক্যটা শুদ্ধ, তাই না? ল্যাপটপ সাধারণত অনেক বেশি দামি, কিন্তু প্রশ্ন থেকে যায় আসলে কি সাধারণত ল্যাপটপ দামি? না, ল্যাপটপ কিন্তু সাধারণত দামি নয়, কিন্তু মূলত যেগুলো গেমিং পারপাসে ব্যবহার করা হয় অথবা সায়েন্টিফিক পারপাসে ব্যবহার করা হয় অথবা রিসার্চ পারপাসে ব্যবহার করা হয়, হ্যাঁ, অথবা অন্য কোনো সামরিক মার্শাল পারপাসে ব্যবহার করা হয়, সেগুলো সাধারণত অনেক বেশি দামি হতে পারে। প্রশ্ন কিন্তু থেকে যায়, তাহলে এটা সিমেন্টিক্যালি ইনকমপ্লিট একটা সেন্টেন্স। স্যার এখানে যে মোর এক্সপেন্সিভ আছে এটা তো একটা কম্পারেটিভ, মানে এটাকে কি পয়েন্ট বানানো যায় যে এটা এখানে দ্যাট হবে যেহেতু এখানে কম্পারেটিভ ইউজ করা হয়েছে? না, এটাই তো মানে মূল কথা,
যে মোর এক্সপেন্সিভ বলে সে তো আসলে স্পেসিফাই করে ফেলেছে, জি তাই না? স্যার। সে তো স্পেসিফাই করে ফেলেছে, কারণ ল্যাপটপস কিন্তু সবগুলোই কিন্তু দামি নয়, সস্তা আছে, মধ্যম মানের দাম আছে, আবার অনেক বেশি দামিও আছে, তাই না? তাহলে আসলে মূলত কোনগুলো বেশি এক্সপেন্সিভ এখানে কিন্তু সেটা স্পেসিফাই করে দেয়া হয়েছে। তো সেটা স্পেসিফাই করতে গেলে একটা রেস্ট্রিকটিভ ক্লজ, একটা এসেনশিয়াল ক্লজ দরকার হচ্ছে। সেই এসেনশিয়াল ক্লজ, ইম্পর্টেন্ট ক্লজটা আসতে গেলে দ্যাট লাগবে, সেই কারণে এই জায়গায় দ্যাট হবে। বোঝা গেছে কথা? জি স্যার। এরপরে আমরা আসতেছি দ্য চেয়ার ইন মাই কিচেন that has a broken leg is dangerous to sit on. এই জায়গায় আমরা একটু দেখি the chair in my kitchen is dangerous to sit on. that এর পরের অংশটা, that ক্লজটা বাদ দিলে কিন্তু গ্রামাটিক্যালি বাক্যটা শুদ্ধ। the chair in my kitchen is dangerous to sit on. আমার রান্নাঘরের চেয়ারটাতে বসা বিপজ্জনক, তাহলে গ্রামাটিক্যালি বাক্যটা হয়েছে, তাই না? এখন আমার রান্নাঘরের চেয়ারটাতে বসা বিপজ্জনক কেন, কি কারণে, কি সমস্যা, কোন চেয়ারটা, এটার কিন্তু একটা স্পেসিফিক তথ্য দরকার হচ্ছে এই বাক্যে, কেমন? তো সেই কারণে বলা হচ্ছে দ্যাট হ্যাজ আ ব্রোকেন লেগ, যেটার একটা পা ভাঙ্গা, সেটাতে বসা কিন্তু ডেঞ্জারাস। এই জায়গায় সিমেন্টিক্যালি বাক্যটা পরিপূর্ণতার জন্য আরো একটা ক্লজের দরকার হয়, যেটাতে আমাদের দ্যাট অবশ্যই বসাতে হবে, সেই কারণে এই জায়গায় দ্যাট বসে। বুঝা গেছে কথা? জি স্যার। আচ্ছা, স্যার রেস্ট্রিকটিভ ক্লজটা একটু বলতেন যদি। ওই তো রেস্ট্রিকটিভ ক্লজ। রেস্ট্রিকটিভ ক্লজ, রেস্ট্রিকটিভ শব্দটা আসছে রেস্ট্রিকশন থেকে। রেস্ট্রিকশন মানে কি? স্যার সংরক্ষণ বা সংরক্ষিত কিছু একটা। রেস্ট্রিকশন, সংরক্ষণ, সংরক্ষিত, বাধা। আমরা বলি যে রেস্ট্রিক্টেড এরিয়া, তার মানে এটা একটা সংরক্ষিত এরিয়া, এই এরিয়ায় যাওয়া যাবে না। তার মানে সংরক্ষিত এরিয়া মানে কি, এটা ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট নয়? স্যার ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। তাহলে রেস্ট্রিকটিভ ক্লজ মানে হচ্ছে ইম্পর্টেন্ট ক্লজ, এসেনশিয়াল ক্লজ, ভাইটাল ক্লজ। ঠিক আছে? জি স্যার। তাহলে পারা যাবে ইনশাল্লাহ। আর আর তো কোনো প্রবলেম নাই। হ্যালো? জি স্যার। তাহলে যেহেতু পারা যাবে, আমরা তাহলে একটু বাসা খুব ভালো করে পড়ে ফেলবো। পরীক্ষার খাতায় পরীক্ষায় এরকম দ্যাট এবং উইচ দিয়ে একটা প্রশ্ন, পুরো একটা সেট আসতে পারে। তাহলে আশা করছি তোমরা খুব ভালো করেই পারবা। ঠিক আছে? কারো কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করতে পারো, আমি ক্লাস শেষ করে দিচ্ছি। আচ্ছা, অ্যাসাইনমেন্টের ব্যাপারে আমরা কথা বলেছিলাম। অ্যাসাইনমেন্টের টপিকগুলো কি কি ছিল মনে আছে? অ্যাসাইনমেন্ট কয়টা ছিল? একটা যেহেতু আমরা টিউটোরিয়াল নিয়েছি, বাকি দুটো অ্যাসাইনমেন্ট। সে বাকি দুটো অ্যাসাইনমেন্ট কি কি ছিল, টপিক কি ছিল? নাউন, অ্যাডজেক্টিভ, আর হচ্ছে ভার্বের 500 করে ওয়ার্ড। আচ্ছা, টোটাল 1500টা ওয়ার্ড, নাউন, অ্যাডজেক্টিভ আর ভার্বের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমাদের 3টে টিউটোরিয়াল হয় আর কি, কেমন? তোমাদের টিউটোরিয়াল কয়টা হয়? 3টা হবে, 3টা হয়। তো 3টার মধ্যে একটা তো আমরা নিয়েই ফেললাম, টিউটোরিয়ালটা নিয়ে ফেললাম, বাকি দুটো হবে অ্যাসাইনমেন্ট। তো সেই দুটো অ্যাসাইনমেন্ট তোমাদের যেদিন পরীক্ষা থাকবে সেই দিনই তোমাদের কি করতে হবে, সাবমিট করতে হবে সিআর এর কাছে। বুঝা গেছে কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার ইংলিশ পরীক্ষার দিন? হ্যাঁ, ইংলিশ পরীক্ষার দিন, যেদিন তোমরা পরীক্ষা দিতে আসবে, অথবা তার আগে, অথবা তার আগে যেদিন তোমরা সবাই একত্রিত হবা, মানে আমি সিআর এর কাছ থেকে এই দুটো অ্যাসাইনমেন্ট জমা নেব যেদিন তোমরা জমা দাও। এটা হতে পারে তোমরা সিআর এর সাথে কথা বলে, যেদিন তোমরা সবাই একসাথে আসো, কোন দিন আসবে আমি জানি না, সেদিন সিআর এর সাথে কথা বলে সিআর কে সাবমিট করবা। আর সিআর, জি স্যার।
তুমি যার যার কাছ থেকে নিবা তার তার একটা সিগনেচার এবং রোল নাম্বার ওই একটা সাদা কাগজে তুলে নিবা সবার, কারা কারা দিচ্ছে এবং কারা কারা দিচ্ছে না। বুঝছো? এটার জন্য তোমাদের দুইজন সিআর হতে হবে। তোমাদের ফিমেল সিআরটা কে? তোমার একা স্যার কষ্ট হয়ে যাবে। ঢাকায় যাচ্ছে এখন, ক্লাসে নাই এজন্য ট্রেনে। আচ্ছা আচ্ছা, তাহলে ওই ওই ফিমেল সিআর সহ তুমি, যেহেতু সিগনেচারের একটা ব্যাপার স্যাপার আছে, না হয় কেউ দিয়ে বলবে দিয়েছে আর কেউ না দিয়ে বলবে দিয়েছে, তখন কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। আমার কথাটা বুঝছো? জি স্যার। তখন বিপদে পড়বা কে? তুমি। হ্যাঁ, কেউ যদি দাবি করে স্যার আমি ওকে জমা দিয়েছিলাম, তখন কিন্তু তুমি আটকাবা। এবং এটা কিন্তু খুবই সেনসিটিভ একটা বিষয়। তাহলে তোমরা একদিন একটা ক্লাসরুমে বসে সবার থেকে সিগনেচার নিয়ে তারপর তুমি এটা জমা নিবা, কারা কারা দিচ্ছে কারা কারা দিচ্ছে না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের আজকে হতে পারে লাস্ট ক্লাস। যদি সুযোগ হয় হয়তো আরেকটা ক্লাস হতে পারে। ও একজন যেহেতু বললো যে ফনেটিকের প্রবলেম আছে, তো আমার মনে হয় না তোমরা একটু বাসায় ভালো করে পড়লে কোনো প্রবলেম থাকতে পারে। স্যার আমাদের প্রথম যে অ্যাসাইনমেন্টটা ওটা তো স্যার 5-6 জন মিলে একসাথে করছে, সবার নাম ওই অ্যাসাইনমেন্টে লিখে দিব নাকি? হ্যাঁ, সবার নাম 5-6 জন মিলে যে একটাতে করেছো সবার নাম ওটাতে থাকবে। আর বাকি যেটা মানে আমি যেভাবে যেভাবে বলেছি সেভাবে অ্যাসাইনমেন্ট গুলো ওই জায়গায়, যাতে আমি সবার সিগনেচার পাই আর কি, এবং সবার গুলো যাতে পাই। এখানে নাম্বারটা তোমাদের ডিপার্টমেন্টে চলে যাবে। 30 নাম্বারের এই মার্কসটা তোমাদের ডিপার্টমেন্টে জমা হবে। এটা তোমাদের অনার্স ফাইনাল ইয়ারের পর তোমাদের এই এই যে টিউটোরিয়াল নেওয়া হচ্ছে প্রত্যেকটা কোর্স থেকে, প্রত্যেকটা কোর্সে, বাকি কোর্সগুলো টিউটোরিয়াল নেওয়া হচ্ছে না? নেওয়া হচ্ছে। আচ্ছা, তো এই এই নাম্বারটা ওখানে গিয়ে একটা কোর্সের নাকি দুটো কোর্সের মতো করে একটা কোর্সের সমপরিমাণ মার্কস তোমরা পাবা। সুতরাং এটাকে অবহেলা করা যাবে না আর কি। আর স্যার আমাদের এই যে অ্যাটেন্ডেন্স শিট এগুলো কি স্যার এক্সামের আগে অফিসে জমা দিতে হবে না? অবশ্যই জমা দিতে হবে। অ্যাটেন্ডেন্স শিট তো অবশ্যই জমা দিতে হবে, কারণ কারা কারা অ্যাটেন্ড করেছে কারা কারা অ্যাটেন্ড করে নাই। হ্যাঁ, বিলো 60% হলে তো তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না, এটা তো আইন। এখানে কান্নাকাটি করলে হয় না আর কি, এটা আইন। যারা যারা ইয়ে করেছে তোমার অ্যাটেন্ডেন্স শিট গুলো সহ আমার কাছে পাঠাবা এবং ডিপার্টমেন্টেও দিবা। হ্যাঁ, এগুলোর উপর ভিত্তি করে তোমাদের ইয়ে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করছি আর কোনো তোমাদের কনফিউশন নাই তোমাদের পরীক্ষা নিয়ে। ঠিক আছে স্যার অ্যাসাইনমেন্টটা আমরা পরীক্ষার দিন পরীক্ষা শেষে জমা দিই। ওই তো, তোমরা কখন দিবা এটা তোমরা সবাই মিলে সিআর এর সাথে কথা বলে কনফার্ম করো। কি পরীক্ষার দিন পরীক্ষার শেষে জমা দিবা, পরীক্ষার দিন পরীক্ষার আগে জমা দেবা? আমার মনে হয় পরীক্ষার আগে জমা দিলেও তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে। আমার মনে হয় পরীক্ষার শেষে দিলে হয়। অথবা তোমরা সবাই যেদিন একসাথে আসবা ক্যাম্পাসে, তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, আরো বিভিন্ন কাজে আসতে হবে, সেদিন তোমরা কোন দিন আসবা তোমরা যোগাযোগ করে ওই দিনই তোমরা ক্লাসরুমে সিগনেচার দিয়ে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে সিআর এটা ফ্যাকাল্টিতে জমা দিয়ে দেবা। সিআর মিঠু? জি স্যার, ফ্যাকাল্টিতে নাকি স্যার আপনাকে দিব? ওই তো ফ্যাকাল্টিতে জমা দিলে আমি পাবো, ওদের যে কোনো একজনের কাছে জমা দিলে হবে, ওখানে অফিসে জমা দিয়ে দিলে হবে। কেমন? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আজকে ফরমালি আমরা ক্লাস শেষ করছি। আমরা ধরে নিচ্ছি যে আর ক্লাস হবে না। স্যার ফোনেটিক্সে তাও একটা ক্লাস নিন স্যার। মানে আমরা মানে প্রথম নাম্বার 1-এ আমরা ধরে নিচ্ছি আর কোনো ক্লাস হবে না, ক্লাস হওয়ার দরকার নাই আর। হ্যাঁ, যেহেতু তোমাদের পরীক্ষা চলে আসছে, তোমাদের অন্যান্য বিষয়গুলো পড়তে হবে। তোমরা আমি যা যা দিয়েছি আজকে যে জিনিসগুলো ফিক্স করেছি বিষয়গুলো তো আশা করছি সবাই ক্লিয়ার, কোশ্চেন প্যাটার্ন নিয়ে ক্লিয়ার, এবং আমরা যা যা ক্লাসে আলোচনা করেছি তার উপরেই পরীক্ষা হবে ইনশাল্লাহ। আর এক্সটার্নাল যদি কোনো কারণে যদি এক্সটার্নালের কোনো প্রশ্ন যদি এমন হয় যে তোমাদের ইয়ে করছে, কনফিউজ করছে, তাহলে আমি বলবো যে এখানে এক্সটার্নাল গ্রামাটিক্যাল পয়েন্ট থেকে সেন্টেন্স কমপ্লিশন দিতে পারে, একদম খুব নরমাল কিছু প্রশ্ন হতে পারে, এক্সটার্নাল করতে পারে। তো সেন্টেন্স কমপ্লিশন তো তোমাদের পারার কথা। সেন্টেন্স কমপ্লিশন মানে হচ্ছে টেন্স। টেন্সের একটা সেন্টেন্সের অর্ধেক দেয়া থাকলে তাহলে অর্ধেকের অংশটা কোন টেন্সে আছে সেটার উপর ভিত্তি করে বাকি কথাটা তুমি তোমার মতো করে লিখে দেবা। তাহলে এখানে ভয়ের কিছু নাই। আমার কথাটা বুঝছো? যদি ওখানে ট্যাগ কোয়েশ্চেন আছে, তোমরা তো ট্যাগ কোয়েশ্চেনের বস, সেটা তোমরা পারবা।
এখানে যদি তোমার এই যে সিম্পল কমপ্লেক্স কমপ্লেকশন সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড যদি আসে, এটা তোমাদের জন্য সহজ, তোমরা এগুলো করে আসো। যদি এক্সটার্নাল এই টাইপের প্রশ্ন করে, যদি দেখা যায় যে তোমরা এই টাইপের প্রশ্ন করতে বাধ্য, তাহলে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এগুলো তোমরা পারো। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশন এগুলো তোমরা পারো, এগুলো তোমরা পড়তে পড়তে হাফেজ হয়ে গেছো। হ্যাঁ, তো এগুলো তোমরা পারো, এগুলো একেবারে সিম্পল। টেক কোয়েশ্চেন একেবারে সিম্পল, সেন্টেন্স কমপ্লিশন একেবারে সিম্পল, এগুলো তোমরা পারবা। হতাশ হওয়ার কোনো কারণ নাই। আনসার না করে ছেড়ে দিয়ে আসবে না পরীক্ষার হল থেকে, খবরদার। আমার কথাটা বুঝছো? যেহেতু তোমরা ইংরেজি 12-14 বছর ধরে পড়ে আসতেছো, তাহলে প্রশ্ন পরীক্ষার হল থেকে তোমরা একদম স্ট্রেট আনসার করে দিয়ে আসতে পারবে শুদ্ধভাবে, এখানে ভয়ের কিছু নেই। তো আমি যেগুলো বলেছি এগুলোর উপর এমফেসাইজ করো, এগুলো খুব ভালো করে পড়ো। তাহলে আমরা ফর্মালি ক্লাস আজকে শেষ করলাম। যদি সুযোগ হয়, ফনেটিক্সে যদি মেজর স্টুডেন্টদের যদি প্রবলেম হয়, তাহলে আমি না হয় আরেকটা ক্লাস নিলাম। আর স্ট্রেস রিলেটেড যে প্রশ্নের উত্তরটা, এটা আমি মিঠুর কাছে পাঠিয়ে দিচ্ছি, এটা তোমরা আজকেই পেয়ে যাবে ইনশাআল্লাহ, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো ভালো থেকো, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থেকো সবাই। হতে পারে এটাই লাস্ট ক্লাস, অথবা হতে পারে যে ফনেটিক্স এর একটা ক্লাস হতে পারে, ওটা একেবারেই মানে অপশনাল একটা ক্লাস হতে পারে আর কি। তবে আমরা ফর্মালি আজকে ক্লাস শেষ করছি। সবাই আমার জন্য একটু দোয়া করবে, ভালো থেকো আর কি। কেমন? স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।